গল্পের নাম প্রেম এসেছিল নীরবে। লেখিকা সাদিয়া জাহান উম্মি। প্রথম পর্ব। মাত্র ১৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হবে জানা ছিল না প্রাহির। অঝরে কাঁদছে মেয়েটা। আঘাতের চিহ্ন এখনো হাতে পায়ে কপালে দেখা যাচ্ছে। কোনোরকম ব্যান্ডেজ করা। শরীরের কোথাও কোথাও হয়তো রক্তক্ষরণও হচ্ছে। এই রক্তাক্ত শরীরেই বেনারসি গায়ে জড়ানো মেয়েটার। সে বিয়েতে রাজি না, কিন্তু আজ মা বাবা না থাকায় তার মতামতের কোন দাম নেই কারো কাছে। মামা মামির কাছে বড় হয়েছে সে। মামি তাকে জোর করে বিয়ে দিচ্ছেন। কারণ একটাই, প্রাহি এখন বড় হচ্ছে, তাহলে তাদের খরচও বাড়বে। এজন্য বিয়ে দিয়ে ওকে বিদায় করার জন্যে উঠে পড়ে লেগেছে তারা। এইটুকুন একটা মেয়ে কি বা বুঝে? আর তাকে কিনা ৪০ বছর বয়স এমন একজন বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছেন তারা। আবার যার কিনা একটা ছেলেও আছে, যার বয়সী নাকি হবে তার মতো প্রায়। কিভাবে মেনে নিবে প্রাহি এটা? কাঁদতে কাঁদতে ফর্সা মুখশ্রীটা লাল হয়ে উঠেছে ওর। এরই মাঝে আগমন ঘটে প্রাহির মামির। তিনি এসেই প্রাহির গালে সজোরে থাপ্পড় লাগালেন। এতে ছিটকে মেঝেতে পড়ে যায় প্রাহি। প্রাহি আবারও কেঁদে উঠল। এই অসহ্য যন্ত্রণা কিভাবে সহ্য করবে ও? একটু আগেই তো বেল্ট দিয়ে ইচ্ছেমতো মেরে গেল মামি তাকে বিয়েতে রাজি হওয়ার জন্যে, তাহলে এখন আবার মারছে কেন? প্রাহির মামি আবারও তেড়ে এসে প্রাহির চুল মুষ্টিবদ্ধ করে ধরলন, তারপর হুঙ্কার ছুঁড়ে বললেন, তোর যে এইটুকুন বয়সেই নাগর জুটিয়ে নিয়েছিস তা তো জানতাম না। দিব্যি তো একটু আগে আমি ছোট, আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিও না বলছিলি। তা এই ছোট বয়সে শরীরে এত জ্বালা, আর সেই জ্বালা ছেলেদের সাথে নষ্টামি করে মিটাস বুঝি? তোর এই নাগরকে এক্ষুনি বলবি এখান থেকে চলে যেতে, আর তুই চুপচাপ বিয়েটা করে নিবি। না হলে তোকে মেরাই ফেলবো হতচ্ছাড়ি। প্রাহি যখন অবাক। ও প্রেম করত তা ও নিজেই জানে না। আর ওর মামি বা এসব কি বলছে? কে এসেছে যে এভাবে মামি ওকে এসব বলছে? ভাবনার মাঝেই প্রাহি শুনতে পায় কেউ চিৎকার করে ওর নাম ডাকছে। প্রাহির মামি সেই শব্দ শুনে প্রাহিকে ঝটকা মেরে ফেলে দিয়ে এগুলেন সেদিকে। কিন্তু দরজার কাছাকাছি আসতেই একটা লোক তাকে এক প্রকার প্রায় ধাক্কা দিয়ে ঝড়ের গতিতে গিয়ে প্রাহিকে জড়িয়ে ধরে। প্রাহি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। এইসব কি হচ্ছে ওর বোধগম্য হচ্ছে না। আর এই লোকটাই বাকে। খানিক বাদেই লোকটা ওকে ছেড়ে দিতেই প্রাহি তাকালো লোকটার দিকে। বেশি বয়স না, যুবক একটা ছেলে, ফর্সা মুখশ্রী, চাপদারি গুলো বেশ মানিয়েছে। কালো সিল্কি চুলগুলো কপালে এলোমেলোভাবে পড়ে আছে, সাদা রঙের শার্টটিতে বেশ মানিয়েছে। প্রাহি বেশ অবাক হলো ছেলেটার চোখ দেখে। কালো চোখের মণিতে হালকা একটু বাদামি আভা আছে ছেলেটার, অনেকটা ওর নিজের চোখের মণির মতো। প্রাহির এই চোখজোড়া হয়েছে ওর মায়ের মতো। তবে আশ্চর্য, এই লোকটা হুবহু সেম চোখের অধিকারী। ছেলেটাকে প্রাহির চেনা চেনা লাগছে, তবুও যেন মনে করতে পারছে না। ছেলেটার কথায় হুঁশ আসে ওর। ছেলেটা প্রাহির দুগালে হাত দিয়ে আদুরে গলায় বলে, প্রাহি, বোন আমার, আর তোকে কোনো কষ্ট সহ্য করতে হবে না। এখন আমি এসে গেছি তো আমি তোকে নিয়ে যাব এই নরক থেকে। তোকে আর কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। প্রাহি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ছেলেটা ওকে বোন বলছে, আবার ওর জন্যে এত অস্থিরই বা হচ্ছে কেন? প্রাহি কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? ছেলেটা ছলছল চোখে হাসল আর বলল, আমি তোর হেমন্ত ভাইয়া, তোর খালাতো ভাই। মনে নেই আমার কথা প্রাহি? প্রাহি চোখ ভরে উঠল। হেমন্ত ভাইয়া? এটা ওর হেমন্ত ভাইয়া?
তবে কি হেমন্ত ভাইয়া বিদেশ থেকে ফিরে এসেছে? ও যখন খুব ছোট ছিল তখন হেমন্ত বিদেশ চলে যায়, তাই চেহারাটা অতটা খেয়াল নেই প্রাহির। প্রাহি এইবার আর নিজেকে সামলাতে পারল। হেমন্ত ভাইয়া বলে চিৎকার করে হেমন্ত বুকের মাসে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। আর বলছে, এতদিন কেন আসনি ভাইয়া? আমি অনেক মিস করেছি তোমাকে ভাইয়া, অনেক মিস করেছি। আমাকে তোমার সাথে নিয়ে যাও ভাইয়া। এখানে আমাকে কেউ ভালোবাসে না, সবাই খুব খুব অত্যাচার করে। হেমন্ত গলা ধরে আসছে, তাও নিজেকে সামলে নিয়ে বলে, তোকে নিয়ে যাব আমি বোন, তুই আর কাঁদিস না। তোকে আর কেউ কিছু করতে পারবে না, এটা তোর ভাইয়ার তোর কাছে প্রমিস। প্রাহি কাঁদতে কাঁদতে হেমন্তর বুকেই জ্ঞান হারালো। হেমন্ত নিজের চোখের কোণের জলটুকু মুছে প্রাহিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। প্রাহি কিছু বলতে নিবে তার আগেই হেমন্ত রক্তচক্ষু নিয়ে তাকালো মামির দিকে। দাঁতে দাঁত চিপে বলল, প্রাহিকে নিয়ে যাচ্ছি আমি, এটাই লাস্টবার মাফ করে দিলাম। যদি কোনোদিন আমার বোনের আশেপাশেও দেখি আপনি যে আমারও মামি হন, ভুলে যাব সেটা আমি। মামি আর ভয় কিছুই বলতে পারল না। হেমন্ত ভরা বিয়ের বাড়ির এতগুলো লোকের সামনে দিয়েই প্রাহিকে নিয়ে চলে যায়। হেমন্ত গাড়িতে বসে বোনকে বুকে জড়িয়ে নিল। ঈশস, মেয়েটার কি অবস্থা হয়েছে? একটা ছোট্ট মেয়েকে এইভাবে কিভাবে কেউ অত্যাচার করতে পারে? প্রাহির ঘুমন্ত মুখশ্রীতে চুমু খেলো হেমন্ত। ওর কোন বোন নেই? প্রাহিকেই ও ছোট থেকে নিজের বোনের চাইতেও বেশি ভালোবাসে। আর সে কিনা ওর ছোট্ট বোনটাকে দিনের পর দিন এইভাবে অত্যাচারিত হতে হয়েছে। হেমন্ত পকেট থেকে ফোন বের করে ওর মাকে ফোন করে জানিয়ে দিল যে ও প্রাহিকে নিয়ে আসছে। ওর মা তো খুশিতে গদগদ। বোনের মেয়েটাকে আজ কতদিন পর দেখবে। হেমন্ত আগে প্রাহিকে নিয়ে হসপিটালে গেল। সেখানে গিয়ে প্রাহিকে ভালোভাবে চেক আপ করিয়ে আনল। যেখানে যেখানে ক্ষত হয়েছে ভালোভাবে ব্যান্ডেজ করিয়ে নিল। ডক্টর বলেছে প্রাহির শরীর প্রচুর ফুটবল, ঠিকভাবে খাওয়া দাওয়া করে না মেয়েটা। হেমন্ত ভালোভাবে সবকিছু বুঝে শুনে প্রাহির জন্যে মেডিসিন নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পথেই প্রাহির জ্ঞান ফিরে আসে। মেয়েটা চোখ খুলে হেমন্ত দেখেই ওকে ঝাপটে ধরে বসে আছে। মেয়েটার উপর দিয়ে এত ঝড় ঝাপটা গিয়েছে তা বুঝাই যাচ্ছে না। হেমন্ত দেখে প্রাহির মুখ থেকে মনে হয় হাসি সরছে। ভাইয়ার কাছে তার কতষ্ট কথার ঝুলি খুলে বসেছে। আবার অভিমান করে নিজের কষ্টের কথাগুলোও বলছে। সে কত করে মিস করেছে তার হেমন্ত ভাইয়াকে। হেমন্ত কেন ওকে ফেলে এতদিন বিদেশে ছিল? প্রাহি বলছে, তুমি আমাকে ফেলে এতদিন বিদেশে থেকেছ। তোমাকে আমি এত এত করে মনে করতাম, কিন্তু তুমি আসতে না। জানো মামি আমাকে কত মারতো তখন, মা বাবা আর তোমার কথা শুধু মনে পড়ত। তোমার সাথে অনেক রাগ করেছি। তোমাকে আমি শাস্তি দিব ভাইয়া। হেমন্ত মুচকি হাসল। মেয়েটা বাচ্চাদের মতো কিভাবে তার কাছে নালিশ করছে। এমন মিষ্টি একটা মেয়েকে কিভাবে কেউ এইভাবে মারতে পারে? হেমন্ত বলল, তুই যা শাস্তি দিবি ভাইয়া মাথা পেতে নিব। তা কি শাস্তি দিবে আমার বোনটা আমাকে? প্রাহি গালে হাত দিয়ে কিছু একটা ভাবল, তারপর বলল, তুমি আমাকে নিয়ে আমার স্কুলের পাশে একটা অনাথ আশ্রম আছে, সেখানে আমার অনেক ফ্রেন্ড আছে। আমাকে সাথে নিয়ে আমার ফ্রেন্ডসদের সবাইকে চকলেট খাওয়াতে হবে। হেমন্ত শব্দ করে হেসে দিল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আমার বোনটা যা শাস্তি দিয়েছে তা আমি মাথা পেতে নিলাম। প্রাহি নানান কথা বলছে হেমন্তকে। কে বলবে এই মেয়েটা দিনের পর দিন নরক যন্ত্রণা সহ্য করে গেছে।
এত ব্যথা আর কষ্ট নিয়েও কিভাবে হেমন্তর সাথে সবটা ভুলে গিয়ে হাসি মুখে কথা বলছে। ভাবনার মাঝেই ড্রাইভার জানায় তার শিকদার মহল এসে পড়েছে। হেমন্ত প্রাহীকে কোলে নিয়ে এগিয়ে গেল বাড়ির দিকে। প্রাহী ঘুমিয়ে আছে হেমন্তর কোলে, ঘুমের মেডিসিন দেওয়ার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। হেমন্ত দারোয়ানকে ইশারা করল বাড়ির কলিং বেল বাজাতে। বেজ বাজাতেই কিছুক্ষণ পর দরজা খুলে গেল। আহহ বলে ব্যথায় আর্তনাদ করে উঠল প্রাহী। ওর শরীরে মলম লাগানো হচ্ছে। মলমটা লাগিয়ে দিচ্ছে ওর খালামুনি, মানে হেমন্ত রমা। উনার নাম মিসেস হেনা। হেনার চোখে পানি টলমল করছে। এইটুকু একটা বাচ্চা মেয়ের শরীরের যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে নিষ্ঠুর লোকগুলো। হেনা নিজের চোখের জলগুলো মুছে প্রাহীকে বুকে টেনে নিলেন, আদুরে গলায় বলে, আমার মাটার বুঝি অনেক কষ্ট হচ্ছে। প্রাহী চোখে পানি নিয়েও ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে খালামুনির দিকে তাকায়। তারপর ডানে বামে মাথা দুলিয়ে আস্তে করে বলে, তোমার মাটা এখন তার মায়ের বুকে আছে তাই তার কোন কষ্টই হচ্ছে না। আচ্ছা তাই। হুম। হেনা প্রাহীকে ছেড়ে সোজা করে বসালেন। তারপর সাইড টেবিল থেকে দুধের গ্লাসটুকু নিয়ে জোর করে প্রাহীকে খাইয়ে দিলেন। মেয়েটা একদম দুধ খেতে চায় না। তারপর প্রাহীকে ঘুমিয়ে পড়তে বললেন, কারণ প্রাহীকে ডক্টর কয়েকদিন ভালোভাবে ঘুমোতে বলেছে। প্রাহীও খালামুনির কথামতো ঘুমানোর চেষ্টা করল। প্রাহীকে নিয়ে যখন হেমন্ত বাড়িতে ঢুকেছিল, হেনা তো প্রায় এক প্রকার হামলে পড়েছিল প্রাহীকে দেখার জন্যে। সেই ছোট্ট প্রাহী আজ কত বড় হয়ে গিয়েছে। হেনা শুধু তাকিয়েই ছিল মেয়েটার দিকে। তারপর প্রাহীর গায়ে নানান রকম ক্ষত দেখলেন, অস্থির হয়ে উঠেন পুরো। হেমন্ত তার মাকে কোনোরকম বুঝিয়ে শুনিয়ে শান্ত করায়। বাড়ির প্রতিটি মানুষ প্রাহীর এই অবস্থা দেখে আঁতকে উঠেছিলেন। এই বাড়িটা অনেক বড়, কারণ হেমন্তদের পরিবারটাও যে বড়। বাড়িতে থাকে হেমন্ত, দাদা, চাচা, চাচি, মা, বাবা আর ওর চাচাতো বোন। আরেকজনও আছে যে আপাতত বাড়িতে নেই। হেমন্ত দেশের বাহিরে ছিল, এসেছে বেশি দিন হয়নি, এই তো 10-12 দিন হলো। এসেই তো প্রাহীকে খোঁজার জন্যে উঠে পড়ে লেগেছে। প্রাহীর মা রাবেয়া আর হেনা কিন্তু আপন বোন না, তারা সৎ ভাই বোন। প্রাহীর মা আর মামা হলেন প্রাহীর নানার প্রথম স্ত্রীর সন্তান, আর হেনা হলেন দ্বিতীয় স্ত্রীর। প্রাহীর মামা খুবই খারাপ একজন লোক। তাই তো ওর নানা রাবেয়া আর হেনাকে সম্পত্তির 100 ভাগের 80 ভাগ তাদের দুবোনকে আর মাত্র 20 ভাগ প্রাহীর মামাকে দিয়ে যান। প্রাহীর যখন 5 বছর বয়স তখন তাদের বাড়িতে আগুন লেগে যায়, যার ফলে তার মা বাবা মারা যায়। কিন্তু ছোট্ট প্রাহী তখন আল্লাহর রহমতে বেঁচে যায়, কারণ প্রাহী সেদিন হেমন্তদের বাড়িতে ছিল। কারণ সেদিন হেমন্ত চলে যাবে দেশের বাহিরে। ওর মা বাবাও আসতেন সেই বাড়িতে, কিন্তু আসার আগেই উনাদের মৃত্যু হয়ে যায়। হেমন্ত ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছিল আর সবাই অপেক্ষায় ছিলেন। ফোনও করছিলেন, কিন্তু প্রাহীর মা বাবা কেউ রিসিভ করেননি। হেমন্ত দেরি হয়ে যাচ্ছিল বলে হেমন্ত আর থাকতে পারে না, চলে যায় সে দূর দেশে। হেমন্ত চলে যাওয়ার পর যখন সবাই বাড়ি ফিরে আসে, এসেই জানতে পারে প্রাহীর মা বাবা আর নেই। ছোট্ট প্রাহীর কিছুই বুঝেনি সেদিন, শুধু সবাইকে কান্না করতে দেখে নিজেও কেঁদেছিল। এদিকে প্রাহীর মামা নিজেকে ইনোসেন্ট প্রকাশ করে প্রাহীকে তার কাছে কয়েকদিন রাখার কথা বলে নিয়ে যান। কিন্তু কে জানতো তারা প্রাহীকে নিয়ে পালিয়ে যাবে। তারা প্রাহীকে নিয়ে পালিয়ে যায়। প্রাহীকে অনেক খোঁজাখুঁজি করেও তারা পাননি। আজ আবার 11 বছর পর হেমন্ত যখন ফিরে আসে দেশে, তখন গাজীপুর ওদের একটা অনাথ আশ্রমের কাজে সে গাজীপুর গিয়েছিল। সেখানেই সে তার আদরের ছোট্ট বোনটাকে খুঁজে পায়।
কিভাবে খুঁজে পায় জানেন? ওর গলায় একটা লকেট আছে যেটা হেমন্ত মা মানে হেনাই দিয়েছিল প্রাহীর চতুর্থ জন্মদিনে। সেটা দেখেই হেমন্ত বুঝে ফেলে এটা প্রাহী। আবার চোখের মণিগুলোও ওর মতোই। তবুও হেমন্ত পুরো 100% সিউর হওয়ার জন্যে ওর সম্পর্কে সব প্রকার তথ্য জোগাড় করে। তারপর জানতে পারে, হ্যাঁ, এটা প্রাহী। তারপরেই বোনটাকে নিয়ে আসে নিজের সাথে করে। ড্রয়িং রুমে বসে আছেন বাড়ির সবাই। হেমন্ত দাদা নুরুল আমিন শিকদার, হেমন্ত বাবা হিয়ান্ত শিকদার, হেমন্ত মা হেনা, চাচা হিয়াজ শিকদার আর চাচি রায়হানা বেগম। সবাই প্রাহীর বিষয়ে এই আলোচনা করছে। নুরুল আমিন শিকদার গম্ভীর কণ্ঠে বলেন, কি করবা ছোট বৌমা? তোমার ভাই আর ভাইয়ের বউ যে এত খারাপ সেটা ভাবতেই পারিনি। আমার নাতনিটাকে কি অবস্থা করেছে দেখেছ? আমার তো মন চাচ্ছে ওকে ধরে জেলে পুরে দেই। হেনা চোখে পানি নিয়ে ধরা গলায় বলে, কি বলবো আব্বা? সৎ হোক তবুও তো ভাই আমার, তাই না? কি করে পারি তার সাথে এমনটা করতে আমি? হেমন্ত চিৎকার করে বলে, আহহ, দরদ উতলে পড়ছে ভাইয়ের জন্যে। তোমার ভাইয়ের তো কোন মায়া মমতা লাগেনি প্রাহীর জন্যে? তাহলে হ্যাঁ কথা বলো। হিয়াজ শিকদার হেমন্তকে চোখ রাঙ্গানি দিয়ে বলেন, হেমন্ত, এটা কেমন স্বভাব? মায়ের সাথে এইভাবে কথা বলছো কেন? হেমন্ত চুপ হয়ে যায়, মাথা নিচু করে আস্তে করে বলে, সরি বড় বাবা, আর হবে না। হেনা বললেন, এইবারের মতো ক্ষমা করে দে ওদের। আবার কখনো যদি প্রাহীর কোন ক্ষতি করার চেষ্টা করে তাহলে পরবর্তীতে এর ব্যবস্থা করব। রায়হানা বেগম হেনা কথায় সায় দিলেন, বললেন, ছোট ঠিকই বলছে হেমন্ত। তারপরেও তোর মনে যদি কোন প্রকার ভয় থাকে তুই একবার সাথে কথা বলে নিস। হেমন্ত চিন্তিত স্বরে বলে, কিন্তু ভাইয়াকে কি বলবো? ভাইয়া তো বিজন্যাসের কারণে দুবাই গিয়েছেন, 1 সপ্তাহ হলো। ভাইয়া আসুক, তারপর না হয় ভাইয়ার সাথে কথা বলে নিব। এমনিতেও প্রাহীর আরো 2 বছর সাবধানে থাকতে হবে, কারণ 18 বছর হলেই সব সম্পত্তি ওর নামে হয়ে যাবে। এই কারণে ওকে সাবধানে রাখতে হবে। আর প্রাহীকে যেহেতু খুঁজে পেয়েছি, এইবার খালামুনি আর খালুজানের কেস রিওপেন করব। পুলিশ তো বলেছে এটা একটা দুর্ঘটনা, কিন্তু আমার তা মনে হয় না। বিদেশ ছিলাম তাই ভালোভাবে তদন্ত করতে পারিনি। এইবার ভাইয়া আর আমি আছি, আমরা দুজন মিলে তাদের মৃত্যুর আসল রহস্য বের করব। হিয়ান্ত শিকদার ছেলের কথায় পরিপ্রেক্ষিতে বলেন, বাবা, যা করিস ভেবে চিন্তে করিস। তোদের আমরা বারণ করছি না কিছু করতে। আমরাও চাই প্রাহীর প্রতি হওয়া সকল প্রকার অন্যায় করা লোকদের শাস্তি হোক। তবে আগে নিজেদের প্রতি আগে ভালোভাবে খেয়াল রাখিস বাবা। হেমন্ত তার বাবাকে ভরসা দিয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না। আর যেহেতু এইবার ভাইয়া আমার সাথে আছে, আমাদের কিছুই হবে না। ভাইয়া আর আমি মিলে সব ঠিক করে দিব। নুরুল আমিন শিকদার উঠে দাঁড়ালেন। হেমন্ত মাথায় হাত বুলিয়ে দিলেন। নাতি নাতনি 3 জন তার খুবই ভালো। আর ভালো হবেনি না বা কেন? তার ছেলে আর ছেলের বউগুলোও অনেক ভালো। আর তাদের সন্তান বুঝি খারাপ হবে? রায়হানা বেগম রান্না ঘরের দিকে যেতে যেতে বললেন, হেমন্ত বাবা, হিয়ার কলেজ বুঝি ছুটি হয়ে গিয়েছে। বাবা তুই গিয়ে ওকে একটু নিয়ে আসবি। ড্রাইভার কাকার শরীরটা ভালো নেই, তাই তিনি আজ আসেননি। আর রহিম কাকাকেও আমি বাজারে পাঠিয়েছি প্রাহীর পছন্দের জিনিসগুলো আনতে। আজ মেয়েটার জন্যে আমি ভালোমন্দ রান্না করব। জানা বাবা। হেমন্ত উঠে রওনা হলো তার আরেক কলিজার বোনকে আনতে।
হিয়া হলো এই বাড়ির সবচেয়ে ছোট সন্তান। এই বাড়িতে ছেলেমেয়ে মোট 3 জন, সবার ছোট হিয়া। মেজ হলো হেমন্ত, সে তার বাবার ঘরে একজনই, তার আর কোন ভাই বোন নেই। আর সবার বড় হলো অর্থ শিকদার। তার সম্পর্কে না হয় সে আসলেই জানা যাবে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে হিয়া আর ওর বেস্ট ফ্রেন্ড ইসি। মূলত তারা অপেক্ষা করছে হেমন্ত র জন্যে। রায়হানা বেগম মেয়েকে ফোন করে জানিয়ে দিয়েছে হেমন্ত আসবে আজ তাকে নিতে, আর তার জন্যে নাকি বাড়িতে কি এক সারপ্রাইজও আছে। এই কথা শুনে হিয়া পারে না উড়ে উড়ে বাড়িতে চলে যেতে। ঝালমুড়ি শেষ হতেই হিয়া মুখ থেকে চ এর মতো শব্দ করে নিজের বিরক্তি প্রকাশ করল, তারপর বলে, এই হেমন্ত ভাইয়ার আসতে এতক্ষণ লাগে? ভাল লাগে না। হিয়ার কথায় ইসি নিজের চোখের চশমাটা ঠিক করে আস্তে করে বলে, এত হাইপার হচ্ছিস কেন? ধৈর্য ধরা শিখ। হিয়া ইসির কথায় যেন আরো বিরক্ত হল। সে জানে না এই মেয়েটা এত শান্ত আর ভদ্র কেন, মানে এতটা। এই মেয়ে কারো দিকে ঠিকভাবে চোখ তুলে পর্যন্ত কথা বলতে পারে না। কি একটা অবস্থা! ইসি তো ওকেও তুমি করে বলতো। হিয়ার কত যে কাঠখড় পোড়াতে হয়েছে ওকে তুই ডাকার জন্যে। সেই তৃতীয় বিশ্বযুদ্ধ সে কিভাবে জয় করেছে সেটা শুধু সে নিজেই জানে। হিয়ার ভাবনার মাঝেই একটা কালো রঙের গাড়ি এসে থামল ওদের সামনে। হিয়া জানে এটা ওদেরই গাড়ি। কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে আসলো হেমন্ত। এগিয়ে গেল হিয়াদের দিকে। ইসি আর চোখে একবার তাকালো হেমন্ত র দিকে, যেটা হেমন্ত র নজর এড়ালো না। মেয়েটার এটুন নজরেও যেন হেমন্ত র নিঃশ্বাস আটকে যায়। চশমায় আবৃত চোখের চাহনিতেই যদি এই অবস্থা হয়, তাহলে যখন চশমাবিহীন চোখ দ্বারা তো হেমন্তকে মেরাই ফেলবে এই মেয়ে। গত এক সপ্তাহ যাবৎ মেয়েটাকে ঠিকভাবে দেখতে পারিনি হেমন্ত, কারণ সে তো ব্যস্ত ছিল প্রাহিকে খোঁজার জন্যে। আজ মন ভরে দেখে নিক। হেমন্ত যখন নিজের ভালোবাসার মানুষটিকে দেখতে ব্যস্ত, তখন হঠাৎ হিয়ার প্রকট চিৎকারে তার মস্তিষ্কের নার্ভগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম। হেমন্ত হতভম্ব হয়ে তাকায় হিয়ার দিকে। তারপর ইসি দিকে তাকিয়ে দেখে মেয়েটাও ভয় চোখ মুখ খিচে রেখেছে। হেমন্ত এইবার চোখ গরম করে হিয়ার দিকে তাকিয়ে বলে, হোয়াট দ্য হেল হিয়া, এইভাবে চিৎকার করলি কেন? হিয়াও রাগী গলায় বলে, গত আধা ঘন্টা যাবৎ এই রোদে দাঁড়িয়ে তোর জন্যে অপেক্ষা করছিলাম, তুই আসলি লেট করে। আর এসে গাড়ি থেকে নেমে ইসির দিকে হা করে তাকিয়েছিলি। তোকে কত করে ডাকলাম, তোর তো খেয়ালই নেই, তাই তো চিৎকার দিলাম। হেমন্ত থতমত খেয়ে যায়। বজ্জাত মেয়েটা ইসির সামনে তার মান ইজ্জতের 12টা বাজিয়ে দিল। এইদিকে ইসি এই কথা শুনে লজ্জায় আর একবারও চোখ তুলে তাকালো না। হেমন্ত আর কথা বাড়ালো না। জানে এই মেয়েটা আবারও ওর মান ইজ্জত নিয়ে হামলে পড়বে। একে তো বাড়ি গিয়ে সাইজ করতে হবে। তাই শান্তভাবে নিজের রাগ দমন করে বলে, জলদি গাড়িতে উঠো। হিয়া ইসির হাত ধরে হনহন করে গাড়িতে গিয়ে উঠে বসল। হেমন্ত গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো বাড়ির দিকে। মাঝ রাস্তায় ইসির বাড়ির সামনে গাড়ি থামিয়ে ওকে ওর বাড়ি অবধি পৌঁছে দিয়ে তারা নিজেরাও বাড়ি চলে আসে। গাড়ি থেকে নেমেই হিয়া হেমন্তকে বলে, ভাই ভালো যেহেতু বাসিস, তাহলে বলে দিস না কেন? হেমন্ত মাথা চুলকে হালকা হেসে বলে, তোর বান্ধবী যেই ভীতু প্রপোজ করলে দেখা যাবে আর আমার সামনেই আসবে না। তাই ঠিক করেছি তোদের পরীক্ষার পরই ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। হিয়া খুশিতে চিৎকার করে উঠল। ঈশস তার বেস্ট ফ্রেন্ড তার ভাবি হবে ভাবতেই খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে ওর। হঠাৎ চুলে টান পড়ায় ও মাগো বলে চিৎকার করে উঠে হিয়া। হেমন্ত দাঁত কেলিয়ে হেসে বলল,
ইসির সামনে আমার ইজ্জতের ফালুদা বানানোর জন্যে এটা তোর শাস্তি। হিয়া ভাইয়া বলে দৌড় লাগায় হেমন্তের পিছু পিছু। সারা ড্রয়িং রুম জুড়ে দু ভাই বোন ছোটাছুটি করছে। রান্নাঘর থেকে রায়হানা বেগম আর হেনা দুজনই বের হয়ে আসলেন। প্রাহিরও এমন চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে যায়, তাই সেও রুম থেকে বের হয়ে সিঁড়ির সামনে এসে দাঁড়ায়। ভাই বোনের এত সুন্দর খুনসুটিময় দৃশ্য দেখে ওর ঠোঁটে হাসি ফুটে উঠে। প্রাহি ভালোভাবে হেমন্ত পিছু ছুটন্ত মেয়েটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। নিজের মস্তিষ্কে ভালোভাবে চাপ সৃষ্টি করে মেয়েটিকে মনে করার জন্যে। মনে পড়তেই লাফিয়ে উঠে, এটা তো ওর হিয়া আপু। ইসস, আপুটা কত বড় হয়ে গিয়েছে আর কত মিষ্টি দেখতে, আর কি সুন্দর। প্রাহির আনন্দ যেন আর ধরছে না। দীর্ঘ অনেক বছর পর বুঝি সে একটু সুখের সন্ধান পেল। জীবনে অনেক কষ্ট সহ্য করেছে সে, তবে কি আজ থেকেই ওর সুখের অধ্যায় শুরু? কি জানি। জানে না প্রাহি এসব। শুধু সুবহানাল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা, ওর আল্লাহ যাই করুক না কেন তা যেন সবার জন্যে ভালোই হয়। রায়হানা বেগম আর হেনা ছেলেমেয়েদের এমন বাচ্চামো দেখে বেশ বিরক্ত হলেন। এরা দিন দিন বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে সেটাই বুঝেন না উনারা। দুটো সারাদিন ঝগড়া করতেই থাকে। অর্থ এই এক সপ্তাহ যাবৎ বাড়িতে না থাকায় তাদের দুষ্টুমি যেন আরো বেড়ে গেছে। হেনা হালকা আওয়াজে ধমকে উঠলেন হেমন্তকে। হেমন্ত, এইসব কি হচ্ছে? তুই হিয়াকে আবার কি করেছিস? হেমন্ত ছুটতে ছুটতেই চেঁচিয়ে বলল, আমি কিছু করিনি মা। এই শাকচুন্নি শুধু শুধু আমার সাথে লাগছে। হিয়া কাঁধের ব্যাগটা হেমন্ত উদ্দেশ্য ছুঁড়ে মারল, তা গিয়ে লাগলো হেমন্ত পিঠে। হেমন্ত ব্যথা পেয়ে থেমে গেল। রাগী চোখের হিয়া দিকে তাকাতেই হিয়া বলে, ছোট মা, তোমার ছেলে আমার চুল ধরে টান মেরেছে। তারপর আবার হেমন্ত দিকে তাকিয়ে বলে, এখন কি কারণে টান মেরেছিস সেটা বলে দেই। হেমন্ত চোখ বড় বড় করে তাকালো। এই মেয়ে যা বিচ্ছু বলেও দিতে পারে। হেমন্ত তড়িঘড়ি করে বোনকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার বোনটাকে আর মারব না। তার জন্যে আমি এখনই হুডা বিউটির শ্যাডোবক্স অর্ডার দিয়ে দিচ্ছি। হিয়া খুশি হয়ে এক ঝটকায় হেমন্ত দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, সত্যি ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, যা, তোকে মাফ করে দিলাম। রায়হানা বেগম আর হেনা চলে গেলেন রান্নাঘরে। এটা নতুন কিছু না, এই দুটো ছোট বেলাও এমন করত। আর হেমন্ত বিদেশ থেকে আসার পরেও এমনি করছে। হেমন্ত হিয়াকে মানিয়ে একটা লম্বা শ্বাস ফেলে সোফায় বসল। হিয়াও খুশি মনে উপরে সিঁড়ি দিয়ে নিজের ঘরে যাওয়ার জন্যে উদ্যুক্ত হতেই সিঁড়ির উপরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। এই মেয়েটাকে? ওকে তো আগে কখনো দেখিনি। হিয়া আবারও পিছনে ফিরে হেমন্ত দিকে তাকালো। তারপর বলে, হেমন্ত ভাইয়া। হেমন্ত চোখ বুজেছিল। হিয়ার ডাকে আবারও ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো। হিয়া এইবার হাত দিয়ে প্রাহিকে ইশারা করে দেখিয়ে জিজ্ঞেস করল, এটাকে ভাইয়া? হেমন্ত হাসল। তারপর ছোট্ট করে বলল, এটা প্রাহি, আমাদের ছোট্ট প্রাহি। হিয়া কথাটা শুনে মুখে হাত দিয়ে 2 কদম পিছিয়ে গেল। ওর বিশ্বাসই হচ্ছে না এটা প্রাহি। ওর চোখ ভরে উঠল। হেমন্ত দিকে করুণ চোখে তাকাতেই হেমন্ত চোখের ইশারায় বুঝায়, হ্যাঁ এটা সত্যি প্রাহি। হিয়া আর 1 সেকেন্ড অপেক্ষা না করে দৌড়ে গিয়ে ঝাপটে ধরে প্রাহিকে। তারপর ভেজা কণ্ঠে বলল, তুই প্রাহি, আমার ছোট্ট প্রাহি। প্রাহির চোখের বাঁধো ভেঙে গেল। প্রাহি বলে, হ্যাঁ হিয়া আপু, আমি প্রাহি। হিয়া প্রাহিকে ছেড়ে ওর গালে হাত ছুঁয়ে বলে, কেমন আছিস তুই?
এতটা বছর কোথায় ছিলি? প্রাহি নিজের জলটুকু মুছে আস্তে ধীরে সংক্ষেপে হিয়াকে সবটা বলল। প্রাহি সব শুনে ঘৃণায় জর্জরিত হয়ে বলে, ছি, এতটা খারাপ কেউ কি করে হতে পারে? প্রাহি মাথা নিচু করে আছে। হিয়া এক সাইড দিয়ে প্রাহিকে আবারও জড়িয়ে ধরে বলে, টেনশন করিস না, তোকে আর কেউ কষ্ট দিতে পারবে না। তুই আজ থেকে সুখে থাকবি আমাদের সাথে। প্রাহি মাথা নাড়াল। দুবন ভুলেই গেল তারা কোথায় আছে। এইখানেই গল্পের ঝুড়ি খুলে বসল। হেমন্ত এতক্ষণ ওদেরকেই দেখছিল। হঠাৎ ওর ফোনে কল আসায় ফোন বের করে দেখে অর্থ কল করেছে। হেমন্ত হাসিমুখে কল রিসিভ করল। আসসালামু আলাইকুম ভাই। অর্থ গম্ভীর কণ্ঠেই বলে, ওয়া আলাইকুমুস সালাম। হেমন্ত ল্যাপটপ চালু কর, ভিডিও কল দিব। আচ্ছা ভাই। অর্থ কল কেটে দিতেই হেমন্ত ল্যাপটপ অন করে ওয়াইফাই কানেক্টেড করতেই সাথে সাথে অর্থের ভিডিও কল আসলো। সাদা রঙের শার্টের সাথে অ্যাশ রঙের স্যুট পরা, চুলগুলো জেল দিয়ে সেট করে, হালকা নীল কালোর সংমিশ্রের চোখের মণিগুলো ফর্সা মুখশ্রীতে বেশ মানিয়েছে। চেহারাটায় একটা দাম্ভিকরতা বিদ্যমান। লাল কালচে বর্ণের ঠোঁটজোড়া ক্ষণে ক্ষণে কফির মগে চুমুক দিচ্ছে। হেমন্ত হাসিমুখেই অর্থকে বলে, কেমন আছো ভাই? আর কবে আসবে? অর্থ ঠান্ডা স্বরে জবাব দেয়, আজই আসছি। অফিসের একটা মিটিং শেষ করেই 2 ঘন্টা পর রওনা হব। হেমন্ত চোখ কপালে তুলে বলে, কি? কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে? তুমি না পাক্কা 15 দিনের সময় নিয়ে গেছিলে? আর যেই কাজ তা 15 দিনে শেষ হবে কিনা তাও সন্দেহ ছিল। অর্থ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। অর্থ কখনো তার সময়টা নষ্ট করতে পছন্দ করে না। আমি আমার কাছে কোন গাফিলতি করে না। আমার এতদিন সময় লাগার কথাও না। হেমন্ত আর কিছুই বলল না। সে জানে তার ভাই কতটা কাজ পাগল। অর্থ আবার কিছু বলতে নিবে হঠাৎ হেমন্তের পিছে সিঁড়ির উপরে 2 জন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো ওর। একটা হিয়া সেটা বোঝা যাচ্ছে, তবে আরেকজন মেয়েকে। অর্থ তীক্ষ্ণদৃষ্টিতে তাকালো। সাদা জামা পরিহিত, এলোমেলো চুলে চুল, হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। মুখশ্রীটা অর্থ ভালোভাবে বুঝতে পারছে না। মেয়েটাকে দেখে বুকের বা পাশটায় হঠাৎ কেমন যেন একটা চাপ সৃষ্টি হলো। অর্থ বুঝল না কেন হঠাৎ এমনটা হওয়ার মানে কি। অর্থ চাইল চোখ সরিয়ে নিতে কিন্তু পারছে না। অবশেষে জোরপূর্বক দৃষ্টি সরিয়ে হেমন্তের সাথে কথায় মনোযোগ দিল। তাও বারবার নজর মেয়েটার দিকেই চলে যাচ্ছে। অর্থ আর না পেরে নিজের ওপরেই নিজে বিরক্ত হয়ে গেল। তাই হেমন্ত বলে কল কেটে দিল। তারপর চেয়ারে গা এলিয়ে দিল। কিছুই ভালো লাগছে না। বিরক্ত হয়ে অর্থ চলে গেল মিটিং রুমে। তাকে এখন এই লাস্ট মিটিংটা ভালোভাবে শেষ করে দেশের জন্যে রওনা হতে হবে। ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সবাই। হেমন্ত, হিয়া আর প্রাহি। তারা ওদের ছোটবেলার ছবি দেখবে। হিয়া এইবার ছবির অ্যালবামটা খুলল। সবার আগে আসলো অর্থ, কারণ সে হলো সবার বড়। ছবিটা দেখেই ওরা হেসে দিল। অর্থ পুরো উদম হয়ে আছে আর ওর মুখে সুজি ভরা, সে কান্না করছে। প্রাহি ছবিটার দিকে গভীর নয়নে তাকিয়ে রইল। বাচ্চাটাকে সে জানে না, তবে তার খুব হাসি পেয়েছে। প্রাহি জিজ্ঞেস করল, এটাকে? হিয়া আপু। হিয়া হাসতে হাসতেই বলে, আরে এটা অর্থ ভাইয়া, তুই ভুলে গেছিস। ওহ সরি, তুই তো আর অর্থ ভাইয়াকে তো তুই আর চিনিস না। হেমন্ত বলল, এটা ভাইয়ার যখন 1.5 বছর বয়স তখনকার ছবি। ভাইয়া খেতে খেতেই হিসু করে দিছিল। আর বড়মা উনাকে ন্যাংটু করে দিয়ে আবারও খাওয়াতে চাইছিল, কিন্তু ভাইয়া ন্যাংটু হয়ে কিছুতেই খাবে না। তাই তো সুজি দিয়ে একেবারে মুখ ভরিয়ে ফেলেছে।
প্রাহি খিলখিল করে হেসে দিল। হেমন্ত আর হিয়া প্রাহির হাসির দিকে তাকিয়ে রইল। ঈষৎ মেয়েটা মনে হয় অনেক দিন পর এইভাবে হাসছে। প্রাণটা জুড়িয়ে গেল ওদের। প্রাহি হাসি থামিয়ে আবারও নানান ছবি দেখতে লাগল। অর্থ কেউ কখনোই দেখেনি। প্রাহি এইবার জিজ্ঞেস করেই ফেলল, অর্থ ভাইয়াকে কি আমি কখনোই ছোট বেলায় দেখিনি? হেমন্ত আস্তে করে বলে, না দেখিসনি। ভাইয়ার যখন তোর জন্ম হওয়ার 1 বছর আগেই বড়মা আর বড়বাবা ভাইয়াকে তার মামা মামির কাছে লন্ডন পাঠিয়ে দেয়। ভাইয়ার মেধা অনেক ভালো ছিল, তাই তোর জন্মের পর একবার এসেছিল 2 মাসের ছুটিতে। তখন তোর 2 বছর বয়স ছিল, তাই তোর কিছুই মনে নেই। হিয়া বলে উঠে, ভাইয়া ছোট থেকেই অনেক গম্ভীর একজন মানুষ। আর যেই পরিমাণ রাগ ভাইয়ার, যখন রাগ উঠে বাড়ির কারো সাধ্য নেই তার রাগ কমানোর। আমরা ভয় কেউ যাই না তার কাছে তখন। এখনো ঠিক সেই রকমই আছে, একটুও বদলায়নি। তবে আমাদের সবাইকে অনেক ভালোবাসে। প্রাহি ছোট্ট করে ঢোক গিলল। লোকটার কথা শুনেই কেন যেন ওর হৃদস্পন্দন বেড়ে গেছে। না জানি লোকটাকে দেখে ও হার্ট অ্যাটাক না করে বসে। গাড়িতে বসে আছে অর্থ। একটু আগেই সে বাংলাদেশে ল্যান্ড করেছে। হেমন্ত আসতে চেয়েছিল ওকে পিক আপ করতে, কিন্তু অর্থ মানা করে দেয়, শুধু বলে গাড়ি পাঠিয়ে দিতে। আজকে অর্থের কাছে কেমন যেন লাগছে। হেমন্ত সাথে কথা খাওয়ার পর থেকেই ওর বুকের ভিতরটা অস্থিরতা ছেয়ে আছে। কেন এমন লাগছে কিছুই বুঝতে পারছে না অর্থ। গাড়ির হর্নে ধ্যান ভাঙে। বাড়ি এসে পড়েছে। বাড়ির গেট খোলা হচ্ছে। পার্কিং লটে গাড়ি থামতেই বের হয়ে আসে অর্থ। ড্রাইভারকে লাগেজ নিয়ে আসতে বলে ও এগিয়ে যায় সদর দরজার দিকে। ঘড়ির দিকে তাকায় অর্থ। রাত 11টা বাজে। তার বাড়ির মানুষ আবার এত তাড়াতাড়ি ঘুমোয় না। তাদের ঘুমোতে ঘুমোতে 12টা বাজে। তাই নির্দ্বিধায় কলিং বেল বাজালো। আমি আর অর্থ ভাইয়া 2 বছরের ছোট বড়। হিয়া আমার থেকে 8 বছরের ছোট আর অর্থ ভাইয়া থেকে 10 বছরের। হেমন্তের কথায় প্রাহি অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই ওর থেকে কত বড়, আর ও কি না 16 বছরের একটা পুচকি মেয়ে। লোকে ওকে তাহলে ঠিকই করে বাচ্চা বলে। প্রাহি বলল, তোমার বয়স কত ভাইয়া? হেমন্ত হালকা হাসল, বলল, আমার 26 বছর বয়স। অর্থ ভাইয়ার 28 আর হিয়ার 18। প্রাহি মুখ গুমোরা করে বলে, আমি তোমাদের সবার থেকে কত ছোট? হিয়া খিলখিল করে হেসে বলল, তাই তো তোকে পিচ্ছি ডাকি। হঠাৎ বাড়ির কলিং বেলের আওয়াজে সবাই থেমে যায়। হেমন্ত হিয়াকে বলল গিয়ে দরজা খুলে দিতে। হিয়া উঠে গেল দরজা খুলতে। দরজা খুলেই ভাইয়া বলে অর্থকে জড়িয়ে ধরে। অর্থ গম্ভীরভাবে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। হিয়া অর্থকে ছেড়ে চিৎকার করে সবাইকে ডাকল। এতে অর্থ ভ্রুকুচকে রাগী কণ্ঠে বলল, এত রাতে এইভাবে চিৎকার করছিস কেন? আমি কি নতুন এসেছি এই বাড়িতে? ভাইয়ের রাগী কণ্ঠে হিয়া চুপ হয়ে গেল। অর্থ বাড়িতে প্রবেশ করতেই রায়হানা বেগম ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরল। কান্নারত গলায় বলে, বাবা তুই এসেছিস? কতদিন পর আমার ছেলেটাকে দেখলাম। আর তুই যে আসবি আমাকে বললি না কেন? অর্থ বিরক্তি নিয়ে বলে, উফ মা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ ক্রাই সো মাচ ইন ওয়ার্ডস। তুমি জানো না তোমার চোখে জল দেখতে ভালো লাগে না। আর রইল আমি আসবো সেটা ইচ্ছে করেই জানাইনি। তবে হেমন্তকে বলে রেখেছিলাম। আমার মাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। লাস্ট কথাটা বলে হালকা হেসে মাকে জড়িয়ে ধরল। সবার সাথে কুশলাদি বিনিময়ে যখন ব্যস্ত অর্থ, হঠাৎ ওর নজর আটকে যায় একটা মেয়ের উপর। অর্থর ভ্রু কুঁচকে দেখছে মেয়েটাকে।
মেয়েটার গায়ে জড়ানো বেবি পিঙ্ক কালার স্কার্টের সাথে সাদা ফতুয়া আর বেবি পিঙ্ক কালারের স্কার্ফ গলায় পেঁচানো, চুলগুলো পনিটেইল করে রেখেছে। মুখশ্রীটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, মাথা নিচু করে আছে বিদায়। মেয়েটার চেহারাটা দেখার জন্যে অর্থের হৃদয়টা ছটফট শুরু করল। তাই রায়হানা বেগমকে জিজ্ঞেস করল, মা হু ইজ সি? রায়হানা বেগম ছেলের প্রশ্নে একবার প্রাহির দিকে তাকালো। তারপর হালকা হেসে প্রাহির কাছে গিয়ে ওকে নিয়ে অর্থের সামনে এসে দাঁড়ালো। অর্থ কুচকানো ভ্রুজোড়া আরো কুচকে এলো। রায়হানা বেগম বললেন, এটা হলো প্রাহি। অর্থ জিজ্ঞাসু দৃষ্টিতে এখনো তাকিয়ে। রায়হানা বেগম আবারও বললেন, ও তোমার ছোট মা রবনের মেয়ে প্রাহি। অর্থ এইবার বিস্ময় নিয়ে তাকালো অবাক হয়ে বলে, হোয়াট ডিড ইউ জাস্ট সে দ্যাট সি ইজ প্রাহি? বাট হাউ ইজ দিস পসিবল? হেমন্ত এইবার এগিয়ে এসে অর্থকে সবটা খুলে বলল। এইবার অর্থ বুঝতে পারল সবটা। হিয়া প্রাহিকে উদ্দেশ্য করে বলল, প্রাহি মা ভাইয়াকে সালাম দেও। প্রাহি এইবার কাচুমাচু হয়ে আস্তে করে মুখটা উপরে তুলল। কাপা কণ্ঠে বলে, আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। এদিকে অর্থ স্থির হয়ে তাকিয়ে আছে। প্রাহি মুখটা তুলে ওর দিকে তাকাতেই মনে হলো অর্থের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। এতটা নিষ্পাপ মুখশ্রী বুঝি কারো হয়? আর এতটা মায়া জড়ানো মুখশ্রী। কাজলটানা চোখগুলোতে অর্থের মন গেঁথে গেল, গোলাপি ঠোঁটজোড়া হালকা কাঁপছে। ফর্সা গোলগাল চেহারাটা দেখতেই অর্থের এতক্ষণ যে অস্থিরতা ছিল তা যেন নিমিষেই বিলীন হয়ে গেল। হিয়ার কথায় অর্থ তার সম্ভিত ফিরে পায়। হিয়া বলছে, ভাইয়া প্রাহি সালাম দিয়েছিল। হুম। ও হ্যাঁ, ওয়া আলাইকুমুস সালাম। প্রাহি কাঁপতে কাঁপতে আবার জিজ্ঞেস করে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভালো। রায়হানা বেগম এইবার অর্থকে বলল গিয়ে ফ্রেশ হয়ে আসতে। তিনি অর্থের খাবার তার রুমে পাঠিয়ে দিবেন। অর্থ এক পলক আবার তাকালো প্রাহির দিকে। তারপর গটগট পা ফেলে চলে গেল নিজের রুমে। আস্তে আস্তে বাকিরাও চলে গেল ঘুমোতে, কারণ রাত হয়েছে। হেমন্ত প্রাহিকে নিয়ে প্রাহির ঘরে গিয়ে প্রাহিকে মেডিসিন খাইয়ে দিয়ে ও চলে গেল নিজের রুমে। প্রাহি শুয়ে শুয়ে বারবার এপাশ ওপাশ করছে। কিছুতেই ওর ঘুম আসছে না। আকস্মিক সুখের দেখা পেয়ে প্রাহি অনেকটা ভীতু হয়ে আছে। কারণ ওর জীবনে সুখ বেশিদিন টিকে না। সেই ভয় ও চেয়েও মন থেকে হাসি খুশিভাবে থাকতে পারছে না। হারানোর ভয় ওকে সর্বদা আঁকড়ে ধরে রাখে। প্রাহি দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। নিকষ আধার কালো আকাশে এক থালা চাঁদের দিকে তাকিয়ে রইল। তারা মেলা খুব অল্প, তবে জ্যোৎস্নার আলোতে চারপাশ মুখরিত হয়ে আছে। প্রাহির চোখের কোণে জল ভরে উঠল। প্রতিটা রাত মা বাবা না থাকার কষ্টটা যেন ওর হৃদয়টা দুমড়ে মুচড়ে দেয়। বোঝার বয়স হতে কখনো সে একবেলা ঠিকঠাকভাবে খেতে পারেনি। সবসময় মামা মামি আর মামাতো বোনের অত্যাচারে জীবনটা বিষিয়ে উঠেছিল ওর। বারবার মরে যেতে ইচ্ছে করত ওর, কিন্তু চেয়েও পারত না, কারণ আত্মহত্যা মহাপাপ। ওর শরীরে যে কত শত আঘাতের চিহ্ন তা একজন সুস্থ স্বাভাবিক মানুষ দেখলেও ভয় পাবে। আর পারল না। প্রাহি বুকে জমে থাকা কষ্টগুলো জল আকারে গড়িয়ে পড়ল ওর মৃষণ কোমল গাল বেয়ে। প্রাহি সাথে সাথে চোখের জলটুকু মুছে নিজের ঘরে চলে গেল। এতক্ষণ সবটাই নিজের ব্যালকনি থেকে দেখছিল অর্থ। গোসল সেরে সে ব্ল্যাক কফি খাচ্ছিল ব্যালকনিতে বসে। হঠাৎ প্রাহিকে পাশের ব্যালকনিতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়েছিল। মেয়েটার ফর্সা কোমল চেহারাটা দেখলেই অর্থের কেমন যেন একটা অনুভূতি হয়। শুধু সেই চেহারার দিকে তাকিয়ে থাকতেই ইচ্ছে করে।
প্রাহিকে যখন দেখছিল অর্থ তখন হঠাৎ প্রাহির চোখে জল দেখে কেন যেন ওর বুকের ভিতরটাও মোচড় দিয়ে উঠেছিল। কিন্তু কেন এমনটা হচ্ছে? এই মেয়েটাকে এই নিয়ে শুধু দুবার ভালোভাবে দেখল। একবার যখন প্রাহি খুব ছোট ছিল আর আবার দেখল। তাহলে এই মেয়ের জন্যে ওর হৃদয়ে এত অস্থিরতা কিসের? অর্থ বিরক্ত হয়ে কফি মগটা ব্যালকনি থেকে নিচে সজোরে আছাড় মারল। তারপর হনহন করে চলে গেল নিজের ঘরে। এখন ঘুমি পারবে তাকে এই অস্থিরতা থেকে মুক্তি দিতে। আধার কালো রাত পেরিয়ে সূর্য মামা জেগে উঠেছে, তার দীপ্তমান আলো দ্বারা আলোকিত করেছে এই ধরনী। প্রাহি ফজরের নামাজ পড়ে তার মিষ্টি সুরে কোরআন শরীফ তিলাওয়াত করছে। এটা তার নিত্যদিনের অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে সবার ভালোর জন্যে দোয়া করে। কেন যেন ওর ভালো লাগে নিজের জন্যে দোয়া না চেয়ে অন্যের জন্যে প্রাণভরে দোয়া চাইতে। প্রাহি ভাবে ও যেভাবে অন্যের জন্যে আল্লাহ দরবারে দোয়া চাইছে, ঠিক তার মতোই অন্য কেউ হয়তো ওর জন্যেও দোয়া চাইছে আল্লাহ কাছে। কোরআন তিলাওয়াত শেষ হতেই প্রাহি নিজের বিছানা গুছিয়ে নিল। তারপর নিজের চুলগুলো ভালোভাবে আঁচড়ে নিজে যাওয়ার জন্যে উদ্যত হল। আজ প্রাহি সবার জন্যে সকালের জন্যে নাস্তা বানাবে এটা পণ করেছে। রান্নাঘরে গিয়ে দেখে সেলিমা খালা মাত্র উঠেই রান্নাঘর ঝাড়ু দিচ্ছেন। প্রাহিকে দেখেই তিনি হাসলেন। সেলিমা খালা এই বাড়িতে কাজ করেন অনেক বছর হল। প্রাহি তিনি ছোট থেকেই খুব স্নেহ করেন, আর প্রাহিও তাকে খুব ভালোবাসে। প্রাহিকে উদ্দেশ্য করে সেলিমা বললেন, কি গো ছোট বুড়ি, তুই এত সকালে এইখানে কি করছ? প্রাহি মুচকি হেসে বলল, আজ আমি সবার জন্যে নাস্তা বানাবো খালা। খালা অবাক হলেন প্রাহির কথা শুনে। তাই বললেন, ধুর হো হতচ্ছারি, তোর শৈল ভালা না আমারে বড় আফা আর ছোট আফায় কইছে। তুই এত সকালে উঠছস হেয়ার লাইগাই তোরে মারতে মন চাইতাছে। আবার তুই এখন আইছস রান্দন চড়াইতে, জাগিয়া বিশ্রাম নেগা। প্রাহি মুখ কালো করে বলে, এমন করছো কেন খালা? আমি ঠিক আছি। মেডিসিন খেয়ে আমার শরীরটা অনেকটাই ভালো। আমার কিছু হবে না। তুমি শুধু বলো কে কি পছন্দ করে সকালে খেতে, আমি তাই বানাবো। সেলিমা খালা তাও রাজি হলেন না। প্রাহি অনেক জোরাজুরি করাই অবশেষে তিনি হার মানলেন। কারণ মেয়েটা আর একটু হলে কেঁদে দিত। প্রাহি খুশি মনে একে একে সবার জন্যে নাস্তা বানাতে লাগল। প্রথমে রুটি আর পরোটা বানালো। তারপর আলু, গাজর, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, সিম দিয়ে ভাজি বানালো। তারপর খিচুড়ি চুলায় বসিয়ে আরেক চুলায় নানা পদের ভর্তা করার সব কিছু তৈরি করে নিল। ভর্তার জন্যে সব কিছু রেডি হতেই শিলনোড়ায় একে একে সব ভর্তা করে নিল। সব শেষে ডিম ভেজে চুলায় চায়ের পানি বসিয়ে রাখল, যাতে সবাই আসতেই দ্রুত সবাইকে চা দিতে পারে। এরপর একে একে সব রকম খাবার টেবিলে পরিবেশন করতে লাগল। সেলিমা খালা কিছুই করেননি, কারণ প্রাহি কিছু করতেই দেননি তাকে। প্রাহি যখন ডাইনিং টেবিল সাজাচ্ছে তখন নেমে আসলেন হেনা আর রায়হানা বেগম। তারা এসেই প্রাহিকে বলল, কিরে মা, তুই এত সকালে? প্রাহি হালকা হেসে বলে, ও কিছু বা বড় মামুনি আর খালামুনি, আমার সকালে উঠার অভ্যাস, তাই ভাবলাম সেলিমা খালা একটু সাহায্য করি। হেনা তাও হালকা শাসনের সুরে বললেন, তোর না শরীর ভালো না? তাহলে তুই এত সকালে কেন উঠেছিস? প্রাহি মুখশ্রীটা ইনোসেন্ট বানিয়ে এক কানে হাত দিয়ে মাথাটা হালকা কাত করে বাচ্চাদের মতো করে বলল, সরি খালামুনি। হেনা আর রায়হানা বেগম একে অপরের দিকে তাকিয়ে হেসে দিলেন। প্রাহিও হেসে দিল। হাসতেই হাসতেই ওর নজর যায় সিঁড়ির দিকে।
হেমন্ত, হিয়া, হিয়ান্ত শিকদার, হিয়াজ শিকদার, আর অর্থ আসছে সিঁড়ি বেয়ে। অর্থকে দেখেই শুকনো ঢোক গিলল প্রাহী। কারণ অর্থ প্রাহীর দিকেই তাকিয়ে আছে, তাও অদ্ভুত দৃষ্টিতে। অর্থ তাও প্রাহীর দিকে তাকিয়ে আছে। নিচে নেমে আসতেই অর্থ গম্ভীর কণ্ঠে বলল, হিয়া, যা দাদুকে নিয়ে আয়। হিয়া মাথা দুলিয়ে চলে গেল নুরুল আমিন শিকদারকে আনতে। কিছুক্ষণ পর ওরাও এসে পড়ল। তারপর সবাই একসাথে খাবার টেবিলে বসে পড়ল। যখন খাবারের ঢাকনাগুলো সরানো হলো, সবাই খুশিতে গদগদ হয়ে গেল। বিশেষ করে ভুনা খিচুড়ি, এত এত পদের ভর্তা দেখে। হেমন্ত প্রায় চেঁচিয়েই বলল, ওয়াও ওয়াও, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। এত এত ভর্তা, তাও সাথে ভুনা খিচুড়ি। ইয়াম ইয়াম, আজ তো পেট পুরে খাবো আমি। সেলিমা খালা, তোমাকে এতগুলো থ্যাংক ইউ। প্রাহী অনেক খুশি হলো হেমন্তকে এতটা খুশি হতে দেখে। এদিকে সেলিমা খালা মুখটা কাচুমাচু করে বলল, কিন্তু আইজকা তো আমি কিছুই রান্দি নাই। হিয়া ডিম ভাজি মুখে দিয়ে জিজ্ঞেস করল, কে করেছে খালা? আম্মু নাকি ছোট মা? সেলিমা খালা প্রাহীর দিকে তাকিয়ে বললেন, প্রাহী রাঁধছে আইজকা সব কিছু। সবাই খাওয়া থামিয়ে এইবার হা করে তাকালো প্রাহীর দিকে। সবার এইভাবে তাকানো দেখে প্রাহীর গলায় খাবার আটকে গেল। বেচারির নাক মুখ লাল হয়ে গিয়েছে। আকস্মিক অর্থ দাঁড়িয়ে পড়ল, তারপর এক গ্লাস পানি নিয়ে প্রাহীর অপার পাশ হতেই প্রাহীর দিকে বাড়িয়ে দিল। প্রাহী প্রথমে ভরকে গিয়ে চোখ নামিয়ে কাশতে কাশতেই পানির গ্লাসটা একটানে শেষ করে ফেলল। নুরুল আমিন জিজ্ঞেস করলেন, দাদু তুই ঠিক আছিস? প্রাহী মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ দাদু। রায়হানা বেগম প্রাহীর মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার ছেলেটার না ভুনা খিচুড়ি নানান পদের ভর্তা দিয়ে খেতে অনেক ভালোবাসে। কিন্তু কি করব বল, বয়স হয়েছে এখন, আর এইসব বাটাবাটি করতে পারি না। তাই এগুলা রান্না করেও আর খাওয়ানো হয় না। আর মেয়েটা তো একেবারে অলসের উপর ডিগ্রি নিয়ে বসেছে। সে একটা ডিমই ভাজতে পারে না। হিয়া ঠোঁট উল্টে বলল, মা। রায়হানা বেগম হালকা ধমকে বললেন, কি মা? হ্যাঁ, শিখ কিছু হিয়ার থেকে। তোর থেকে কত ছোট হয়েও সব পারে। প্রাহী এইবার তাচ্ছিল্য হেসে বলে, আমিও এসব পারতাম না বড় মামুনি। তোমার মতো যদি আমার মাও বেঁচে থাকতেন তাহলে আমারও কোনোদিন রান্না শিখা হতো না। কিন্তু মামির অত্যাচারে সেই 8 বছর বয়স হতেই আস্তে আস্তে সব রান্না শিখে নিয়েছি আমি। তবে এটার জন্যে মামিকে ধন্যবাদ জানাবো আমি। আজ তিনি আমাকে রান্না শিখিয়েছেন বলেই আমি তোমাদের সবাইকে রান্না করে খাওয়াতে পারছি। সবার মনটা খারাপ হয়ে গেল। কারো সারা শব্দ না পেয়ে প্রাহী চোখ তুলে তাকিয়ে দেখল সবার মন খারাপ হয়ে গেছে। তাই প্রাহী নিজেকে ঠিক করে নিয়ে বলল, আরে আমি কষ্ট করে রান্না করেছি, সবাই তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে। প্রাহীকে হাসি খুশি দেখে সবার মুখেও হাসি ফুটে উঠল। তারপর সবাই নাস্তা করতে লাগল। সবার মুখে হাসি লেগে থাকলেও একজন পুরোটা সময় গম্ভীর হয়ে বসেছিল। প্রাহীর কষ্টে জড়ানো প্রতিটা কথাই যেন তীরের মতো আঘাত করেছে অর্থের বুকে। প্রাহীর প্রতিটা কষ্টে কেন তার হৃদয় ব্যথিত হয় এটাই বুঝতে পারছে না অর্থ। কাল সারাটা রাত ছটফট করেছে সে। নিজেকে পাগল পাগল লাগছে অর্থের। প্রাহীর রান্না খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু যার জন্যে এই স্পেশাল খাবারটা তৈরি করল প্রাহী, তার থেকেই কিছু শুনল নাও। সেলিমা খালা থেকে শুনেছিল অর্থের পছন্দের খাবারের কথা, তারপরেই তো তার জন্যে এসব রান্না করল। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল প্রাহীর। কিন্তু তাও সবার সামনে হাসি মুখে থাকল। এইদিকে অর্থ প্রাহীর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর সবাইকে বিদায় জানিয়ে সে অফিসের উদ্দেশ্যে চলে গেল।
একে একে হিয়ান্ত আর হিয়াজও চলে গেলেন। হিয়া চলে গেল কলেজে, হেমন্ত যাবে পুলিশ স্টেশনে, বাকিরাও যার যার কাজে চলে গেল। এদিকে প্রাহি অর্থের মুখ থেকে নিজের বানানো খাবারের প্রশংসা না শুনে মুখ কালো করে রাখল। লোকটা তো একেবারে চেটেপুটে খেয়ে নিয়েছে সব, কিন্তু তাও কেন একটু সুনাম করল না প্রাহি? ছোট্ট প্রাহি আর ছোট্ট মনে বিশাল আকারের একটা অভিমান জমালো অর্থকে নিয়ে। কিন্তু আদৌ তার অভিমান কি কখনো অর্থ বুঝবে? কি জানি। রুম অন্ধকার করে ফেরি লাইটসগুলো জ্বালিয়ে নিল প্রাহি। অবশেষে আজ সারাদিন শেষে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। প্রাহি নিজ ঘর থেকে দৌড়ে গেল হেমন্তের ঘরের দিকে। হেমন্ত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। প্রাহি গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে প্রায় এক প্রকার লাফাতে লাফাতে বলল, ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। হেমন্ত হাসল, পিছনে ফিরে বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, আমার পিচ্ছিটার মন খারাপ ছিল, সেটা কি আমি সহ্য করতে পারি? তাই তো তার মুখে এই হাসিটুক দেখার জন্যে ছোট্ট একটা উপহার আনলাম। তাতে যে এই পিচ্ছিটা এত খুশি হবে ভাবতেই পারিনি। প্রাহি মুচকি হেসে বলে, তুমি আমার বেস্ট ভাই। আচ্ছা হুম, এখন আমি একটু রুমে যাই। হুম, আরেকটু ভালোভাবে ফেরি লাইটসগুলো দিয়ে সাজিয়ে নেই। হেমন্ত হেসে সম্মতি দিল। প্রাহি আবারও দৌড়ে নিজের রুমে গেল। বাকি ফেরি লাইটসগুলো ভালোভাবে বিছানার চারপাশে লাগিয়ে ক্ষান্ত হল। প্রাহি পিছনে না ফিরেই হালকা একটু পেছাতে লাগল, কিন্তু হঠাৎ নিজের পিছনে কারো অস্তিত্ব অনুভব করল। ভয় পেয়ে পেছনে ফিরতে নিলেই কারো গম্ভীর কণ্ঠস্বর, ডোন্ট মুভ। এই একটা বাক্যে প্রাহি জমে বরফ হয়ে গেল। এটা তো অর্থের গলার আওয়াজ, কিন্তু অর্থ ওর রুমে কি করছে? কিন্তু এইবার অর্থ যা করল এতে যেন প্রাহির নিঃশ্বাস আটকে গেল। অর্থ প্রাহির পিঠের চুলগুলো হালকা হাতে সরিয়ে দিল, কিন্তু ওর হাত প্রাহির শরীর স্পর্শ করেনি। তারপর প্রাহির কানের কাছে মুখ এগিয়ে নিল। এতে অর্থের গরম নিঃশ্বাস প্রাহির কাঁধে আর কানে এসে বাড়ি খাচ্ছে। এতে প্রাহি সারা শরীর ভূমিকম্পের মতো কেঁপে উঠল। অর্থ তার শীতল কণ্ঠে বলে, সকালের খাবারের জন্যে এই উইল নট থ্যাংক ইউ, বাট ইট ইজ ফর ইউ। সাথে সাথে অর্থ প্রাহির হাতটা ধরল। এতে প্রাহির কাপা কাপি আরেক দফা বেড়ে গেল। অর্থ প্রাহির হাতে চিকন স্বর্ণের একটা ব্রেসলেট পরিয়ে দিল। তারপর প্রাহির কানের কাছে মুখ নিয়ে বলল, ব্রিথ। আর এক সেকেন্ড দাঁড়ালো না অর্থ, দ্রুত পায়ে সেই স্থান ত্যাগ করল। এইদিকে প্রাহি যে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল প্রায়, তা অর্থ ওকে নিঃশ্বাস না নিতে বললে ও তো নির্ঘাত মারা যেত। লোকটা আর একটু হলে ওর জান কবজ করে নিয়ে যেত। প্রাহি কাঁপতে কাঁপতে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না প্রাহি। ও তো চাইছিল অর্থ শুধু তার খাবারের প্রশংসা করুক, কিন্তু সে যে এমন ভয়ানক একটা কাজ করবে জানা ছিল না প্রাহির। শাওয়ারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে অর্থ। ঝর্ণার পানিগুলো তার শরীর বেয়ে বেয়ে পড়ছে। একটু আগে নিজের করা পাগলামিগুলো ভাবছে সে। এমনটা কিভাবে করল? ও তো এমন ছিল না। তাহলে কালের থেকে ওর কি হলো? মেয়েটা তো একটু খাবারই রান্না করেছে ওর জন্যে, একটা থ্যাঙ্কস বললেই তো হতো। বাট এত কিছু করার কি হলো? কেন সেই ব্রেসলেটটা কিনতে গেল সে? কেন সকালের অফিসে যাওয়ার আগে প্রাহির মলিন মুখটা দেখে ওর সারাটা দিন বিষাদময় কেটেছে? কেন ওই মেয়েটার মুখে এক চিলতে হাসি ফুটানোর জন্যে ওর জন্যে উপহার কিনে আনল? জানা নেই কিছু অর্থের।
শুধু এটুকু জানে সারাদিন পর মেয়েটার হাসি মুখটা দেখে ওর ভীষণ ভালো লাগছে, ভীষণ। শাওয়ার নেওয়া শেষে অর্থ বেরিয়ে আসলো। নিচ থেকে রায়হানা বেগম ডাকছেন সবাইকে খাবারের জন্যে। অর্থ নিজের পোশাক পরে নিচে চলে গেল ডাইনিংয়ে। অর্থ গিয়ে নিজের চেয়ার টেনে বসে পড়ল। পুরো টেবিলে চোখ বুলিয়ে দেখল সবাই এসেছে, শুধু প্রাহি বাদে। অর্থের ভ্রু কুঁচকে এলো। এই মেয়ে খেতে আসলো না কেন? হেমন্ত হালকা রাগী কণ্ঠে হিয়া উদ্দেশ্য করে বলল, ডিনারে সবাই আসেনি কেন হিয়া? হিয়া আমতা আমতা করে বলল, ভাইয়া প্রাহির নাকি খেতে ইচ্ছে করছে না। অর্থ রাগী চোখে তাকিয়ে বলল, ওর রুমে যা এন্ড টেল হার দ্যাট এক্ষুনি নিচে নামতে। এত রং ঢং এই বাড়িতে চলবে না। হিয়াজ শিকদার বললেন। অর্থ এটা কেমন ধরনের কথা? অর্থ এক চামচ বিরিয়ানি মুখে দিয়ে বলল, নাথিং বাবা। হিয়া ভয় ভয় প্রাহির রুমের দিকে দৌড় দিল। গিয়ে দেখল প্রাহি উপুর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। হিয়া জলদি করে ডাকল, এই প্রাহি, প্রাহি, উঠো, জলদি উঠো। প্রাহি হিয়ার এমন কণ্ঠস্বর শুনে ধরফরিয়ে উঠে বসল। বলল, কি হয়েছে আপু? তুমি এমন করছো কেন? হিয়া হাঁপাতে হাঁপাতে বলে, জলদি নিচে চল, যমরাজ খেপেছে। তুই এখন নিচে না গেলে টর্নেডো আসবে। প্রাহি বুঝতে না পেরে বলল, মানে কি বলছো আপু তুমি? হিয়া প্রাহির হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, মানে বুঝা লাগবে না, তুই এখন নিচে চল। হিয়া প্রাহিকে নিয়ে ডাইনিং টেবিলে এসে বসিয়ে দিল। প্রাহি আর চোখে অর্থের দিকে তাকিয়ে দেখল অর্থ তার দিকেই রাগী চোখে তাকিয়ে আছে। প্রাহি ভয় পেয়ে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। সবাই এবার খেতে শুরু করল। প্রাহি কোনোরকম খেয়ে আর খেতে পারছে না, আর অর্থের ভয়ে উঠতেও পারছে না। প্লেটে খাবার নাড়াচাড়া করছে শুধু। আসলে ওর একদম খিদে নেই। খাবে কিভাবে? সন্ধ্যায় কতগুলো ফুচকা খেলো হেমন্ত নিয়ে এসেছিল ওর জন্যে। এইবার কি করবে প্রাহি? অর্থ খাওয়ার মাঝে বারবার তাকাচ্ছে প্রাহির দিকে। প্রাহিকে অনেকক্ষণ যাবৎ খেতে না দেখে রাগে ফুঁসছে সে। এইবার না পেরে টেবিলে জোরে বাড়ি দিয়ে রাগী কণ্ঠে বলে, এই মেয়ে, এই হোয়াটস ইউর প্রবলেম? খাচ্ছ না কেন তুমি? হ্যাঁ। প্রাহি এইবার এমন ভয় পেল যে সাথে সাথে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই বলে, আমি আর খেতে পারছি না। অর্থ চিৎকার করে বলে, কেন খাবে না? হ্যাঁ, কি সমস্যা? প্রাহি এইবার জোরে সোরেই কেঁদে উঠল। অর্থ ধমকে উঠে, স্টপ ক্রাইং ইউ স্টুপিড। রায়হানা বেগম এইবার চেঁচিয়ে উঠলেন, কি হচ্ছে কি? অর্থ এইভাবে চিৎকার চেঁচামেচি করে মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন? দেখছিস না খেতে পারছে না, তাহলে এইভাবে ধমকানোর মানে কি? হ্যাঁ। নুরুল আমিন ও অসন্তুষ্ট নাতির এমন কাজে। তিনি বলেন, দাদু ভাই, বাচ্চা মেয়েও এইভাবে ধমকাচ্ছ কেন ওকে? না খেতে পারলে খাবে না, এইভাবে ওকে ভয় দেখাচ্ছ কেন? হিয়াজ শিকদার বলল, প্রাহিমা যাও, তুমি তোমার রুমে চলে যাও, আর খাওয়া লাগবে না। একটু পর আমি রায়হানাকে দিয়ে তোমার জন্যে দুধ পাঠিয়ে দিব, সেটা কিন্তু অবশ্যই খাবে, না হলে তোমার বড় বাবা কিন্তু রাগ করবে। প্রাহি বাচ্চাদের মতো দুহাতে চোখের জল মুছে নিয়ে ঘাড় কাত করে সম্মতি জানালো। এক পলক অর্থের দিকে তাকিয়ে তারপর দৌড়ে চলে গেল। হিয়া আর হেমন্ত ভয় চুপসে আছে অর্থের এমন রাগ দেখে। তাই তারা ভয় ভয় জলদি জলদি খেতে লাগল। অর্থ রাগে ফোসফোস করছে, সাহস কত বড় মেয়েটার! সবাই বলল, আর অমনি চলে গেল। অর্থের কথার কোন দাম নেই, এর শাস্তি পেতে হবে ওকে।
অর্থ ওকে খেতে বলেছে, ও পুরোটা খাবার খেয়ে তারপর যাবে। কিন্তু মেয়েটা খেল না। এটুকু পিচ্ছি একটা মেয়ে, শরীরে মনে হয় 1 কেজি গোস্ত হবে না। এমন চিকন শরীর নিয়ে চলবে কিভাবেও। অর্থ সবার দিকে রাগী চোখে তাকিয়ে নিজেও খাবার টেবিল হতে হনহন করে নিজের রুমে চলে গেল। এদিকে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মনের অজান্তেই সুর তোলে, তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। তোমায় ভালোবাসি, আমি ভালোবাসি, পেতে চাই আরো কাছে, আরো কাছে। খুঁজে খুঁজে দুচোখ বুজে পাই তোমায় আরো কাছে। একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। সকাল সকালে বর্ষার এই সিক্ত শ্রাবণ ধারায় নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিয়ে তার মিষ্টি কণ্ঠে প্রেমের গান গেয়ে চলেছে প্রাহি। কেন যেন তার আজ ভালো লাগছে। কাল রাত থেকেই তো বৃষ্টি শুরু হয়েছিল। কাল রাত থেকেই মনটা শুধু যেন কেমন করছিল বৃষ্টির ফোঁটাগুলো নিজের গায়ে মাখিয়ে শরীরটাকে সিক্ত করার জন্যে। তাই তো সকাল হতেই ছুটে এসেছে সে। গার্ডেনের বাম দিকে বিশাল বড় একটা আম গাছ, সেই গাছের সাথে সুন্দর করে দড়ি দিয়ে দোলকা বানিয়ে টানিয়ে রাখা হয়েছে। প্রাহি দোলনায় দোল খাচ্ছে আর মনের সুখে গান গাচ্ছে। আজ কতদিন পর বৃষ্টির ছোঁয়া পেল। মামির কাছে থাকতে পারত না সে ভিজতে। কারণ যদি বৃষ্টিতে ভিজে ওর শরীর খারাপ করে তাহলে ঘরের কাজ কে করবে। ওই লোকগুলো এত এত অত্যাচার করেছে ওর উপর। তাও কেন যেন ওই লোকগুলোর জন্যে মায়া হয় প্রাহির। মনটা যে মেয়েটার বড্ড নরম। হঠাৎ জোরো হাওয়ায় একটা জবাফুল তার কোলে এসে পড়ল। জবাফুল গাছটা ঠিক আমটার সাথে ঘেঁষে লাগানো। প্রাহি ফুলটা হাতে নিয়ে সুন্দর করে কানের পিছে গুজে দিল। তারপর চুলগুলো আলতো হাতে এক সাইডে নিয়ে রাখল। জামাটার বড় গলা হওয়ায় পিঠ অনেকখানি দৃশ্যমান, সেখানে বাতাসের ঝাপটা এসে লাগাতে চোখ বন্ধ করে কেঁপে উঠে প্রাহি। চোখ খুলে অন্য পাশে তাকাতেই দেখতে পায় একজোড়া তৃষ্ণার্ত চোখ, যা তার দিকেই তাকিয়ে আছে। অর্থের এমন চাহনি সহ্য হচ্ছে না প্রাহির। লোকটা ভয়ঙ্করভাবে তাকায়। প্রাহির হৃদয় শুদ্ধ ভেবে উঠে লোকটার চাহনি দেখলে। এই যে এখনো কিভাবে যেন তাকিয়ে আছে। ওই চোখের দিকে প্রাহির তাকাতে ইচ্ছে করে। মোহময় ওই চোখজোড়ার ভাষা ওর পড়তে ইচ্ছে করে, কিন্তু তা যে ওর পক্ষে সম্ভব না। লোকটার মারাত্মক চাহনি দেখেই মনে হয় এই বুঝি সে প্রাহিকে পুরোপুরি গ্রাস করে নিল। প্রাহি আর চোখে তাকালো আবারও অর্থের ব্যালকনির দিকে। লোকটা এখনো তাকিয়ে আছে ওর দিকে। ক্ষণে ক্ষণে কফির মগে এমনভাবে ঠোঁট ছোঁয়াচ্ছে। মনে হচ্ছে ঈষৎ আর ভাবল না প্রাহি। ওর ছোট্ট মাথায় কি সব উল্টাপাল্টা চিন্তাভাবনা আসে। নিজের গালেই নিজের কষিয়ে চর মারতে ইচ্ছে করছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠেছে। হঠাৎ অর্থের আওয়াজে ভূমিকম্পের মতো কেঁপে উঠে প্রাহি। এই সকাল বেলা এইভাবে বৃষ্টির ভিজতে এসেছো কেন? শরীর যে অসুস্থ হবে সেটা জানো না? জ্বর আসলে তোমার রুমের ব্যালকনি থেকে ধাক্কা মেরে ফেলে দিব। এমন থ্রেড শুনে প্রাহি আর নিজের মধ্যে নেই। পারলে এখানেই কাঁপতে কাঁপতে মরে যায়। প্রাহি তাড়াতাড়ি এও জায়গা থেকে চলে যেতে নিলেই অর্থের রাগী আওয়াজ, ডিড আই টেল ইউ টু গো? প্রাহি যেন এইবার কেঁদেই দিব। কাদো কাদো গলায় বলে, আমার ঠান্ডা লাগছে। অর্থ দাঁতে দাঁত চিপে বলে, এতক্ষণ লাগছিল না, যেই আমি এসেছি আর বলছো ঠান্ডা লাগছে। প্রাহি ঠোঁট ভেঙে কান্না আসছে। অর্থ এইবার চেঁচিয়ে উঠল, স্টপ, ডোন্ট লেট আ ড্রপ অফ ওয়াটার ফল ফ্রম ইউর আইজ। আদারওয়াইজ আজ এই আম গাছের সাথেই সারাদিন বেঁধে রাখবো তোমাকে। প্রাহি এইবার মাথা নিচু করে নিজের কান্না সংবরণ করার চেষ্টা করছে।
অর্থ চোখ বন্ধ করে নিজের রাগ কমানোর চেষ্টা করল। তারপর দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট লিভ ইমিডিয়েটলি। প্রাহি আর এক মুহূর্ত অপেক্ষা করল না, দ্রুত পায়ে বাড়ির দিকে ছুটল। ও এখন নিজের রুমে গিয়ে একটা হট শাওয়ার নিবে, তারপর কম্বল মুড়ু দিয়ে শুয়ে থাকবে। সে আর ওই ভয়ানক লোকটার সামনে পড়তে চায় না। লোকটা আস্ত বজ্জাত, তাকে দেখকেই খালি ধমকাধমকি করে। কেন করে? কি করেছে সে? তার কোন বাড়া ভাতে সে মই দিয়েছে? উফফ, এখন একটু ঘুমাক সে। মাত্র 7:30 বাজে, আরো 1 ঘন্টা ঘুমানো যাবে। এই বাড়ির সবাই 9টা বাজে লাঞ্চ করে। প্রাহি তারা একটা লম্বা গোসল দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। অর্থের বুক কাঁপছে এখনো। মেয়েটাকে ভেজা শরীরে কি যে আবেদনময়ী লাগছিল বলে বুঝানো যাবে না। দোলানায় দোল খেয়ে প্রাহি যখন খিলখিল করে হাসছিল, সেই হাসির ঝংকার তার বুকের বা পাশে একটা সূক্ষ্ম মিষ্টি ব্যথা অনুভব করছিল। লাল জবা ফুলটা ও যখন কানের পিঠে গুজে দিয়ে সবগুলো চুল একপাশে এনে রেখেছিল, ভয়ঙ্কর সুন্দর লাগছিল প্রাহিকে। ওঠে ফর্সা খোলা পিঠে নিজের ঠোঁটের আবেশে সিক্ত করে দিতে ইচ্ছে করছিল। ঠান্ডায় লাল হয়ে যাওয়া ঠোঁটগুলো চুম্বকের ন্যায় টানছিল তাকে। নিজেকে প্রাহির জন্যে পুরো উন্মাদ লাগছিল। কিভাবে যে নিজেকে সে সামলেছে একমাত্র সে নিজেই জানে। তবে কি সেই এই পিচ্ছি মেয়েটার প্রেমে পড়েছে? সত্যিই তা হয়, তাহলে এই ভয়ানক সর্বনাশা অনুভূতি তো তাকে তিলে তিলে মেরে ফেলবে। আর এই পিচ্ছি মেয়েটাই কি আদৌ বুঝতে পারবে কিছু তার জন্যে? সে বুঝবে অর্থের এই নিষিদ্ধ অনুভূতি? না, অর্থ আগে ওর বন্ধু আরাফের সাথে কথা বলতে হবে। একমাত্র সেই পারবে অর্থ সকল প্রশ্নের উত্তর দিতে। সাথে সাথে সে কল লাগালো আরাফের নাম্বারে। ফোন রিসিভ হতেই দুজন সালাম বিনিময় করে ভালোমন্দ জিজ্ঞেস করল। তারপর আস্তে আস্তে অর্থ নিজের সকল অনুভূতি, সকল প্রশ্নগুলো বলল আরাফকে। সবটা শুনে আরাফ বিস্মিত, থমকিত। এটা কি শুনছে সে? যে বন্ধু একের পর এক মেয়ে নিয়ে টাইম পাস করেছে, টেম্পোরারি রিলেশন করেছে, কখনো কোন মেয়ের প্রতি তার কোনরূপ কোন অনুভূতিই ছিল না, আজ সেই বন্ধুই নাকি 16 বছরের একটা ছোট্ট পিচ্চির মায়ে পড়েছে। কিন্তু কিভাবে? আরাফ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মানুষ আল্লাহ তায়ালার সৃষ্টি, সে তার বান্দাদের সাথে যখন যা মন চায় তাই করতে পারে। আরাফ বলল, দেখ অর্থ, যেমনই হোক তুই প্রাহিকে ভালোবেসে ফেলেছিস, ঠিক যেমনটা আমি ভালোবাসি তোর বোনকে। তোর বোনটাও তো কম না আমার থেকে 9 বছরের ছোট। অর্থ গম্ভীর স্বরে বলল, কিন্তু ও আমার থেকে 12 বছরের ছোট। কান্ট ইউ ইমাজিন? আরে চিল ইয়ার। কত মানুষ আছে পৃথিবীতে যারা কাপলরা প্রায় 20 ইয়ার্সের ছোট বড়। অর্থ হতাশ নিঃশ্বাস ত্যাগ করে বলে, আম জাস্ট গোয়িং টু বি ম্যাড ইয়ার। ডোন্ট প্যানিক, এভরিথিং গোয়িং টু বি অল রাইট। হুম, ওকে, বাই বাই, টেক কেয়ার। অর্থ নানারকম চিন্তা ভাবনা করতে করতে নিচে নেমে আসলো। আজ আর অফিসে যাবে না। এমনিতেই বৃষ্টি, আবার তার চিন্তায় চিন্তায় অস্থির লাগছে। নিচে নামতেই দেখল সবাই এসেছে, শুধু হিয়া আর প্রাহি বাদে। অর্থ ভ্রু কুঁচকে বসে পড়ল সোফায়। কিছুক্ষণ বাদেই প্রাহি আর হিয়াকে নিচে নামতে দেখল। প্রাহিকে দেখতেই যেন ওর সকল প্রকার অস্থিরতা যেন নিমিষেই বিলীন হয়ে গেল। প্রাহি এসেই ডাইনিং টেবিলের চেয়ারে বসে পড়ল। তারপর টেবিলে মাথা ঠেকিয়ে রাখল। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ অনেক দিন পর বৃষ্টিতে গোসল করাতেই বোধহয় এমন লাগছে। শরীরটাও ম্যাজ ম্যাজ করছে। হিয়াও চিন্তিত হয়ে কিছুক্ষণ পর পর এটা ওটা জিজ্ঞেস করছে।
কিন্তু মেয়েটা বারবার বলছে যে ও ঠিক আছে। রায়হানা বেগম সবাইকে খেতে ডাক দিলেই সবাই গিয়ে ডাইনিংয়ে গিয়ে বসে। প্রাহিকে এইভাবে ঝিমুতে দেখে তিনি জিজ্ঞেস করেন, প্রাহি মামুনি তুমি ঠিক আছো? প্রাহি জোরপূর্বক হাসল, বলল, হু, ঠিক আছি। আসলে রাতে ঘুম হয়নি ভালোভাবে, তাই হয়তো। সমস্যা নেই, আমি নাস্তা করে গিয়ে আবার একটু ঘুমাবো। অর্থ শুধু গম্ভীর হয়ে বসে আছে, আর কিছুক্ষণ পর পর প্রাহির দিকে তাকাচ্ছে। প্রাহি বেশি কিছু খেলো না, একটা স্যান্ডউইচের অর্ধেক খেলো, আর হেনা জোড়াজুড়িতে দুধটুকু খেয়ে নিল। তারপর সবাইকে বলল সে ঘুমাবে, তাই উঠে চলে যাওয়া ধরল নিজের রুমের দিকে। 2-3 কদম বাড়াতেই মাথা ঘুরে উঠল কেমন। অর্থ ও খাওয়া থামিয়ে দিয়েছে সেই কখন। প্রাহি সিঁড়ি বেয়ে উপরে উঠলে নিলে আবারও মাথা ঘুরে উঠল তার। এইবার আর নিজেকে সামলাতে পারল না সে। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই একজোড়া হাত শক্তপোক্ত ভাবে জড়িয়ে ধরল। জ্ঞান হারিয়ে ফেলল প্রাহি। অর্থ আর 1 সেকেন্ড দেরি না করে দ্রুত প্রাহিকে কোলে করে নিয়ে তার রুমের দিকে ছুটল। নিস্তব্ধ পরিবেশ, সবার মুখ থমথমে হয়ে আছে। প্রাহির কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। হেমন্ত গিয়েছে ডক্টরকে আনতে। এত ঝড় বৃষ্টি দিয়ে ডক্টর আসবে কিভাবে? তাই হেমন্ত নিজেই বলল আমি গিয়ে নিয়ে আসছি। প্রাহির সারা মুখশ্রী ফ্যাকাশে হয়ে গিয়েছে। ঠান্ডায় ঠোঁটগুলো শুকিয়ে কাঠ হয়ে আছে। অর্থকে বিধ্বস্ত দেখাচ্ছে। সে অস্থির হয়ে অনবরত প্রাহিকে ডেকেই চলেছে, এই মেয়ে, এই চোখ খুলো, লুক অ্যাট মি। হেই। হিয়া গিয়ে পানি আর জলপট্টি নিয়ে আসলো। তারপর প্রাহির অন্য পাশে বসে তাকে জলপট্টি দিতে লাগল। কিছুক্ষণের মাঝেই ডক্টর চলে আসলো। অর্থ উঠে দাঁড়ালো। ডক্টর প্রাহিকে চেক আপ করে কিছু মেডিসিন দিয়ে চলে গেল। আকস্মিক বৃষ্টিতে ভিজায় জ্বরটা এসেছে। প্রাহি থরথর করে কাঁপছে, তাই ওকে দুটো লেপ দিয়ে ভারীভাবে পেঁচিয়ে রাখা হয়েছে। আজ সারাদিনই সবাই প্রাহির সেবা করল। মেয়েটাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। প্রাহির এই অসুস্থতার সাথে সবাই আরো অবাক হলো আরো একটা বিষয়। অর্থকে প্রাহির জন্যে এতটা অস্থির হতে। এরকম অস্থিরতা দেখেছিল অর্থ দাদির জন্যে। অর্থ আগে এতটাও চুপচাপ ছিল না। হ্যাঁ, সে রাগী আর গম্ভীর ছিল, বাট আনন্দ আড্ডার সময় যথেষ্ট ভালো মুডে থাকত। 4 বছর আগে ওর দাদি মারা যাওয়ার পর থেকে মনে হয় একেবারে রোবট হয়ে গিয়েছে ছেলেটা। কারো সাথেই ভালোভাবে দুদণ্ড কথা বলতো না। দাদিকে যে প্রচণ্ড ভালোবাসত সে। কারো কথা না শুনলেও দাদির কথা শুনত সব। এই তো দাদি মারা যাবার সময় তার কাছে আবদার করেছিল যে অর্থ যেন আর কোনোদিন বিদেশ না যায়, আর নিজের জীবনের প্রতি যেন কোনরূপ হোয়ালি না করে। সেই হতে অর্থ আর বিদেশে যায়নি, না কোন মেয়ের সাথে রিলেশন করেছে। অবশ্য মেয়েরা নিজেরাই আসতো ওর কাছে। যারা স্বেচ্ছায় রিলেশন করতে চাইতো অর্থ তাদের সাথেই রিলেশনে যেত। কিন্তু অর্থ যেই রাগী আর গম্ভীর ছিল, মেয়েরা ঊর্ধ্বে 10 দিনের বেশি তার সাথে থাকতে পারত না। অর্থ প্রচণ্ড হাসত মনে মনে। সে ভাবত এই পৃথিবীতে তাকে সামলানোর মতো কোন মেয়েই জন্ম হয়নি। কিন্তু কে জানত এই রাগী অর্থ একটা ছোট্ট পিচ্চির প্রেমে পড়েছে। জীবনে কেউ কখনো দুধে ধোয়া তুলসী পাতা হয় না। সবার জীবনেও কিছু না কিছু তিক্ত স্মৃতি থাকে। অর্থের জীবনেও ছিল। কিন্তু দাদি মারা যাওয়ার পর ছেলেটা একেবারে চুপচাপ হয়ে গিয়েছে। আজ সারাদিন অর্থ কোথাও গেল না। হিয়ান্ত আর হিয়াজ শিকদার চলে গেলেন তাদের কাজে। তারা আর থেকে কি করবে? প্রায় বিকেলের দিকে জ্ঞান ফিরে আসে প্রাহির। চোখ খুলেই নিজের পাশে অর্থকে আর রায়হানা বেগমকে বসে থাকতে দেখে আস্তে করে উঠার চেষ্টা করল।
কিন্তু পারল দুর্বলতার কারণে। অর্থ প্রাহীকে ধরে উঠে বসালো। প্রাহী অর্থের ছোঁয়ায় কেঁপে উঠে অর্থের হাত খামছে ধরল। অর্থ ওর মাকে বলল, মা যাও তো একটু স্যুপ নিয়ে আসো ওর জন্যে। রায়হানা বেগম এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেকে এই রূপে দেখে তিনি বিস্মিত সাথে আবার খুশিও হচ্ছেন। যদি তার ছেলেটা একটু হাসি খুশি হয়ে যায় তাহলে আর কিছুই চান না তিনি। তিনি নিচে কোচিংয়ে চলে গেলেন। বাড়িতে নুরুল আমিন, হেনা আর রায়হানা বেগম আর সেলিমা আছেন। নুরুল আমিন অসুস্থ তাই শুয়ে আছেন। হিয়া গিয়েছে কোচিংয়ে। হেনা আর রায়হানা বেগম এখন কিচেনে। অর্থ এইবার প্রাহীকে বলল, এখন কেমন ফিল করছো? প্রাহী আস্তে করে বলে, ভালো। অর্থ হালকা রাগী স্বরে বলে, বৃষ্টিতে ভিজেছিলে কোন খুশিতে? মানে নিজের শরীরের প্রতি কোন খেয়াল নেই? ডাফার একটা। অর্থের এমন রাগী কথায় কাদো কাদো হয়ে তাকায় প্রাহী অর্থের দিকে তাকায়। এতে অর্থ এইবার ভ্রু কুঁচকে বলে, হোয়াই আর ইউ মেকিং ইউর ফেস লাইক দ্যাট? প্রাহী মন খারাপ করে বলে, আপনিয়া আমার সাথে শুধু ধমকা ধমকি কেন করেন? অর্থ দাঁতে দাঁত চিপে বলে, তুমি যে বড্ড ভালো কাজ করো তাই। প্রাহী ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে ফেলল। অর্থ এইবার হালকা হাসল, যা প্রাহীর নজরে এলো না। অর্থ নিজের ঠোঁট কামড়ে ধরে প্রাহীকে দেখছে। এই এটুন একটা পিচ্চি একটা মেয়ের মাঝে কি আছেটা কি, যা অর্থকে এমনভাবে পাগল করে দিল? অর্থ তার গভীর দৃষ্টিতে প্রাহীকে দেখছে। ঘুম থেকে উঠায় মেয়েটার চুলগুলো এলোমেলো হয়ে আছে। ঠান্ডার কারণ কান, গাল, নাক, ঠোঁট সবকিছু লাল হয়ে আছে। মেয়েটা ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে থাকায় অর্থের প্রাহীকে একদম একটা কিউট পুতুল মনে হচ্ছে। অর্থের মনে নিষিদ্ধ অনুভূতিরা ডানা ঝাপটিয়ে বেরিয়ে আসতে চাইছে। অর্থ চোখ বুজে নিজেকে নিয়ন্ত্রণ করল। তারপর বাঁকা হেসে প্রাহীর কানে কানে ফিসফিস করে বলে, ইফ ইউ মেক আ কিউট ফেস লাইক দিস, দেন আই উইল বাইট এভরি ইঞ্চ অফ ইউর ফেস এন্ড মেক ইট রেড। সো স্টপ অল দিস। প্রাহী এইবার বিস্ময় হা করে তাকালো অর্থের দিকে। অর্থ এটা কি বলল এইমাত্র? ওকে কামড় দিবে? অর্থের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল প্রাহী। ঈষৎ লোকটার চাহনি যেমন মারাত্মক তেমন কথাবার্তাও মারাত্মক। এই যে প্রাহীর ছোট্ট হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি ব্লাস্ট হয়ে যাবে। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। অর্থ সাথে সাথে চেঁচিয়ে উঠে, ডোন্ট ব্লাস, আদারওয়াইজ আই কান্ট হ্যান্ডেল মাইসেলফ এনিমোর। নাও লেটস গো। কথাগুলো বলতে দেরি অর্থ সাথে সাথে প্রাহীকে কোলে তুলে নিল। প্রাহী ভয় পেয়ে সাথে সাথে অর্থের গলা জড়িয়ে ধরে বলে, কি করছেন? না, নামান আমাকে প্লিজ। অর্থ বাঁকা হেসে বলল, উহুম, বৃষ্টিতে ভিজার শাস্তি আজ তোমাকে এই ব্যালকনি থেকে ফেলে দিব। প্রাহী ভয় পেয়ে সাথে সাথে অর্থের গলা জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে দিয়ে বলে, প্লিজ এমনটা করবেন না। আমি আর কখনো বৃষ্টিতে ভিজব না। তাও আমাকে ফেলে দিয়েন না প্লিজ। অর্থ তো স্থির হয়ে আছে। প্রাহী ওর বুকে মাথা রাখায় মনে হচ্ছে ওর পুরো শরীর জুড়ে আলাদা শিহরণ বয়ে যাচ্ছে। হৃদয়টা শীতল হয়ে এসেছে। অর্থ ঘোর লাগা কণ্ঠেই বলল, প্রাহী, হোয়াট হ্যাভ ইউ ডান টু মি? তারপর প্রাহীর অজান্তেই প্রাহীর চুলে ঠোঁট ছোঁয়ায়। প্রাহীকে নিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে নামিয়ে দিয়ে বলে ওকে ফ্রেশ হয়ে আসতে। প্রাহী মনে মনে খুশি হলো, যাক বাবা, বজ্জাতটা ওকে ব্যালকনি থেকে ফেলে দেয়নি। প্রাহী খুশি মনে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই অর্থ আবারও ওকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল।
প্রাহি ওয়াশরুমে থাকাকালীন সেলিমা স্যুপ দিয়ে গিয়েছে। অর্থ এইবার প্রাহিকে সুন্দরভাবে তা খাইয়ে দিল, তারপর মেডিসিনগুলোও খাইয়ে দিল। এরই মাঝে ফোন বেজে উঠল অর্থ দেখে আরাফ ফোন করেছে। ফোন রিসিভ করতেই আরাফ বলল, কিরে কি অবস্থা? অর্থ প্রাহির দিকে তাকিয়েই বলল, বেশি ভালো না। আরাফ শব্দ করে হেসে দিল। অর্থ শক্ত কণ্ঠে বলে, ডোন্ট লাভ হিয়ার, সি ইজ ইল, ম ফিলিং সো হেল্পলেস। আরাফ বলে উঠে, শুনলাম আমি মাত্র হিয়া থেকে। অর্থ ভ্রু কুচকে বলে, হিয়া তোর সাথে? হ্যাঁ। কোন প্রবলেম দোস্ত? না, বাট বাহিরে এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, খেয়াল রাখিস ওর। আরাফ হালকা হাসল, বলল, ওর খেয়াল রাখবো না তো কি করব? ওর কিছু হলে তো আমিই মরে যাব। আচ্ছা সাবধানে থাকিস। অর্থ ফোন কেটে দিতেই আরাফ হাসতে শুরু করল। হিয়া অবাক হয়ে বলে, হাসছেন কেন? আরাফ বাঁকা হেসে বলে, তোমার ভাই প্রেমে পড়েছে, ঠিক আমার মতো, যেমনটা আমি প্রেমে পড়েছি তোমার। হিয়া যেন ধপাস করে কোন পাহাড় থেকে পড়ে গেল। কি বলছে এসব আরাফ? তার ভাই প্রেমে পড়েছে? হিয়া কৌতূহল ধমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করল, কার প্রেমে পড়েছে ভাইয়া? আর আপনি এসব কি বলছেন? ভাইয়া আর এসব মানে কিভাবে কি? আরাফ প্রিয়তমার এতটা অস্থিরতা দেখে তাকে জড়িয়ে ধরল। হিয়াও চুপটি করে আরাফের বুকে মাথা রাখল। আরাফ আস্তে আস্তে সবটা বলতে লাগল হিয়াকে, ঠিক যেভাবে যেভাবে অর্থ ওকে বলেছে। সব শুনে হিয়া চোখ কপালে তুলে বলে, কি? প্রাহিকে মানে কিভাবে কি? মানে মা ভাইয়াকে বিয়ে করানোর জন্যে কতষ্ট মেয়ে দেখালো, অথচ শেষমেশ প্রাহির মতো একটা পিচ্ছি মেয়েকে ভাইয়া ভালোবাসল। আরাফ ভ্রু কুচকে বলে, এতে সমস্যা কি? আমিও তো তোমার কত বড়, 9 বছর কোন ব্যাপার না। আর ভাইয়া প্রাহির থেকে 12 বছরের ছোট। আবার ভাইয়া যদি প্রাহিকে বিয়ে করে তাহলে তাকে আরো 2 বছর অপেক্ষা করতে হবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, প্রাহি কি বা ভাইয়ার অনুভূতিগুলো বুঝতে পারবে। আরাফ হিয়াকে নিজের সাথে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে চুমু খেলো, বলল, সেটা সময় আসলেই দেখা যাবে। অর্থকেই সামলাতে হবে সবটা। আর আমি জানি ও সব ঠিক মতোই পারবে। এখন এসব বাদ দেও তো, তোমার বরটার দিকেও একটু নজর দেও। আই মিস ইউ সো মাচ। হিয়া মুচকি হেসে বলে, আই মিস ইউ টু। আজ প্রাহির মন অনেক ভালো। আজ সে স্কুলে যাবে। নতুন স্কুল, নতুন পরিবেশ, সবকিছুই নতুন। তবে একটু মন খারাপও করছে ওর আগের ফ্রেন্ডদের জন্যে। তবে সেটা ও প্রকাশ করতে চাইছে না। আরও আগেই যেত। প্রাহির জ্বর ছিল 3 দিন পর্যন্ত। আজ শরীর ভালো লাগায় আজও স্কুলে যাবে। বেডের উপর বসে পা দোলাচ্ছে প্রাহি। পায়ের প্রশস্ত নুপুর জোড়া ঝংকার তুলে মধুর ধ্বনি সৃষ্টি করছে। প্রাহিকে নুপুর জোড়া দিয়েছে রায়হানা বেগম। প্রাহি তো বেজায় খুশি হয়েছে। অবশ্য এই নুপুরজোড়া নাকি ওর আম্মুর। প্রাহির আম্মু নাকি সবসময় এই নুপুরজোড়া পায়ে দিয়ে সারা বাড়ি ঝংকার তুলে হেঁটে বেড়াত। নিচ থেকে ডাক আসছে নাস্তা করার জন্যে। প্রাহি বিছানা থেকে উঠে দাঁড়ালো, আয়নায় নিজেকে স্কুল পরিহিত ড্রেসে দেখে চওড়া একটা হাসি দিল। বেনি দুটো ভালোভাবে নেড়েচেড়ে দেখে নিয়ে নতুন স্কুল ব্যাগ কাঁধে নিয়ে নিচে নেমে যাওয়া ধরল। চামচ দিয়ে ওটস খাচ্ছে আর ফোন চাপছিল অর্থ। হঠাৎ ঝংকার তোলা মিষ্টি নুপুরের শব্দ কানে এসে বাড়ি খেতেই ওর হৃদস্পন্দন বেড়ে গেল। খাওয়া থামিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে প্রাহিকে দেখতেই চোখজোড়া শীতল হয়ে এলো।
স্নিগ্ধতায় ঘেরা মানবীর মুখশ্রীটা দেখে সারা শরীর জুড়ে শীতলতা বয়ে গেল। মানবীর ললাটে ওর ওষ্ঠজোড়ার ছোঁয়া দিতে ইচ্ছে করছে। অর্থ র সাদা স্কুল ড্রেসে আর দুই বেনিতে একেবারে পিচ্ছি পুতুল লাগছে প্রাহিকে। অর্থ র কাছে এই ছোট্ট মেয়েটাকে কিভাবে যে নিজের অনুভূতিগুলোর সাথে পরিচয় করিয়ে দিবে। অর্থ মেয়েটা কি ওর ভালোবাসা বুঝতে পারবে কোনোদিন? অর্থ আর কিছু ভাবতে চায় না, যা হবার হবে। সে শুধু এখন আর স্নিগ্ধময়ীকে দেখতে চায় প্রাণ ভরে। এদিকে হিয়া মুখ টিপে হাসছে। ভাইকে এইভাবে প্রাহির দিকে তাকিয়ে থাকতে দেখে হিয়ার মাথায় শয়তানি বুদ্ধি চাপল। হিয়া অর্থ র কানের কাছে গিয়ে জোরে চিৎকার করে উঠল। অর্থ থতমত খেয়ে যায় এতে। ব্যাপারটা বুঝতে পেরেই রাগী চোখে হিয়ার দিকে তাকায়। হিয়া ভাইয়ের মুখটা দেখে মনে মনে হাসলেও তা বাহিরে প্রকাশ করল না। এদিকে আকস্মিক চিৎকারে প্রাহিও অনেক ভয় পেয়েছে। প্রাহি মুখটা কাদো কাদো করে হিয়ার উদ্দেশ্যে বলল, আপু, এমন করলে কেন? আমি ভয় পেয়েছে। হিয়া উঠে গিয়ে প্রাহি নিজের আর অর্থ র মাঝে বসিয়ে দিল। প্রাহি চোখ বড় বড় করে তাকালো। এই ভয়ঙ্কর লোকটার পাশে ওকে কেন বসালো প্রাহি? উঠতে হবে ওকে এখনই, না হলে বজ্জাত রাক্ষসটা দেখা যাবে ওকে ধাক্কা দিয়ে চেয়ার থেকেই ফেলে দিবে। প্রাহি উঠার জন্যে উদ্যত হতেই এক জোড়া শীতল হাত ওর ডান হাত শক্ত করে ধরল। প্রাহি ভয়ে ভয়ে অর্থ র দিকে তাকিয়ে দেখল। সে ইনোসেন্ট মুখ করে একধ্যানে খাবারের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। ভাবটা এমন মানে সে কিছুই করেনি। প্রাহি অর্থ র কানের কাছে মুখটা নিয়ে কাপা গলায় বলে, ছাড়ুন না, হাতটা উঠব। অর্থ খেতে খেতেই বলল, চুপচাপ এখানে বসে খাবে। উঠতে চেষ্টা করলেই থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। প্রাহি ভয় কেঁপে উঠল, কাদো কণ্ঠে বলে, হাত না ছাড়লে খাবো কিভাবে? ডান হাতটাই তো ধরে রেখেছেন। অর্থ প্রাহির হাতটা ছেড়ে দিল। তারপর রাগী চোখে তাকালো প্রাহির দিকে। প্রাহি সাথে সাথে মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। অর্থ পাশে থাকায় বেচারি ভালোভাবে খেতেও পারছে না। কোনোরকম অর্ধেক পরোটা একটা ডিম দিয়ে খেয়ে মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলে, আমার হয়ে গেছে। সবাই হতাশ হয়ে তাকালো প্রাহির দিকে। এতটুকু নাস্তা করে বলে কিনা হয়ে গেছে। প্রাহি উঠতে নিলেই অর্থ প্রাহি বেনি টেনে ধরল। প্রাহি ব্যথা পেয়ে ককিয়ে উঠল। অর্থ রাগী কণ্ঠে বলে, প্লেটে যা যা দিয়েছি তা জলদি শেষ করো, না হলে আজ এই চেয়ারের সাথেই সারাদিন হাত পা বেঁধে বসিয়ে রাখবো আর টেবিলে যত খাবার আছে সব খেতে হবে। কথাগুলো শুনতাই প্রাহি চোখ বড় বড় করে তাকালো। ভয় পেয়ে চেয়ারে বসে জলদি বলে, খাচ্ছি তো, এখনই সব খাচ্ছি। প্রাহি তাড়াহুড়ো করে খেতে নিতেই ওর গলায় খাবার আটকে গেল। কাশতে লাগলো প্রাহি। অর্থ জলদি করে প্রাহিকে পানি খাইয়ে দিল। তারপর পিঠে হাত বুলিয়ে দিতেই একটু স্থির হলো প্রাহি। অর্থ এইবার দাঁতে দাঁত বলল, ডাফার একটা, খেতেও পারে না ঠিকভাবে। প্রাহি কাদো মুখ করে বসে রইল। আর খেল না। অর্থ আর জোর করল না। অর্থ র খাওয়া শেষ হতেই বাহিরে যেতে যেতে প্রাহির উদ্দেশ্যে বলে, ম ফাস্টা ম ওয়েটিং, বলেই চলে গেল। প্রাহিও সবাইকে বলে বাহিরে চলে গেল। দেরি হলে দেখা যাবে ওকে গাড়িতে করে নিয়ে কোন নদীতে ফেলে দিয়েছে লোকটা। এতক্ষণ বাড়ির একটা লোকও কোন কথা বলেনি, সবটা চুপচাপ দেখেছে। হিয়া এইবার সবার উদ্দেশ্যে বলে, দেখলে তো আমি যা বলেছি সেটাই ঠিক হলো। ভাইয়া প্রাহিকে ভালোবাসে, আর আরাফ আমাকে সঠিকই বলেছে।
সেদিনের আরাফের সাথে ঘুরে ফিরে বাড়ি আসার পরেই হিয়া সবাইকে সবটা বলে দেয়। সব শুনে সবাই বিস্ময়ে কিংকর্তব্যমুখ হয়ে গিয়েছিল। কেউ বিশ্বাসই করতে চায়নি। তাই হিয়া গত 3 দিন ধরে অর্থ ব্যবহার প্রাহীর প্রতি কি রকম সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছে। তারা কাজে থাকলে জোর করে টেনে এনে দেখিয়েছে। আজ একেবারে সবার কাছে সবটা ক্লিয়ার। হেনা থমথমে মুখ নিয়ে মাথা নিচু করে বসে আছে। রায়হানা বেগম এইবার হেনার হাত দুটো ধরে করুণ স্বরে বলে, প্রাহীর অভিভাবক তো এখন তুই ছোট, তাই তোর কাছে তোর মেয়েকে আমি চাইছি আমার ছেলের জন্যে। প্লিজ তুই না করবি না। আমার ছেলেটা এই কয়দিনে অনেকখানি পরিবর্তন হয়েছে। এই বোনটার কথা রাখো ছোট। হিয়াজ শিকদার স্ত্রীর কথায় অবাক। তিনি অবাক হয়ে বলেন, কি বলছো কি রায়হানা? প্রাহীর মতো একটা বাচ্চা মেয়েকে কিনা তোমার ছেলে ভালোবাসে, আবার তুমি তা প্রশ্রয় দিচ্ছ? রায়হানা বেগম ছলছল চোখে স্বামীর দিকে তাকালেন। বললেন, ভালোবাসা তো অপরাধ না হিয়াজ। আর ভালোবাসায় বয়স কোন ম্যাটার করে না। তুমিও তো আমার থেকে 16 বছরের বড়। আমরা কি সংসার করছি না বলো? আমরা কি সুখী না? হিয়াজ স্ত্রীর চোখের পানি মুছে দিলেন। রায়হানা বেগমের চোখের পানি তিনি একদমই সহ্য করতে পারেন না। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসেন। তিনি বললেন, কান্না থামাও এবার। আর আমাদের ব্যাপারটা আলাদা রায়হানা। এখনকার ছেলেমেয়েরা এতটা গ্যাপে বিয়ে করতে চায় না, আর তারা নিজেরাই নিজের জীবনসঙ্গী বেছে নেয়। প্রাহীর বয়স অনেক কম। কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা এটা বোঝার ক্ষমতা এখন তার হয়নি। আর অর্থকে যে প্রাহী মেনে নিবে এমনটা নাও হতে পারে। আজ আমরা ওদের মেনে নিলাম, ঠিক আছে। প্রাহীও আমাদের কথা মানতে সম্মতি জানালো। কিন্তু একসময় প্রাহী বুঝদার হবে। তখন যদি ও অর্থকে রেখে অন্য কাউকে ভালোবেসে ফেলে, মেনে নিতে পারবে তো অর্থ? নেগেটিভ না ভেবে সবসময় পজিটিভও ভাবতে পারো। এমনটা তো নাও হতে পারে, তাই না? হিয়াজ আর রায়হানা বেগম যখন তর্কে ব্যস্ত, তখন হেনার একটা কথায় সবাই থেমে গেলেন। আমি রাজি। অর্থ আর প্রাহীর সম্পর্ক আমি মেনে নিয়েছি। রায়হানা বেগম খুশি হয়ে হেনাকে জড়িয়ে ধরেন আর বললেন, সত্যি বলছিস? হ্যাঁ, কিন্তু আমার একটা কথা আছে। প্রাহীকে আগে অর্থকে ভালোবাসতে হবে। আমি যদি প্রাহীর চোখে অর্থের জন্য ভালোবাসা দেখতে পাই, তাহলেই আমি মেনে নেব সব কিছু। কিন্তু ওর বিরুদ্ধে গিয়ে আমি ওকে জোর করতে পারবো না। মেয়েটা ছোট থেকে অনেক কষ্ট পেয়ে আসছে। ওকে আর আমি কষ্ট দিতে পারবো না। অর্থকে প্রাহীর মনে অনুভূতি সৃষ্টি করতে হবে। আর এর জন্যে আমি ওকে 2 বছর সময় দিলাম। এর মাঝে যদি প্রাহী অর্থকে ভালোবেসে ফেলে, তাহলে প্রাহীর 18 বছর বয়স হলে আমি অর্থের সাথে প্রাহীর বিয়ে দিয়ে দিব। নুরুল আমিন উঠে ছোট ছেলের বউয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি আর কিছুই বললেন না, কারণ যার যার ছেলে মেয়ে তাদেরই ব্যাপার। তিনি এখন বুড়ো হয়েছেন, এসব বিষয়ে তিনি আর কি বা বলবেন। হেনার কথায় রায়হানা বেগম অনেক খুশি হলেন, আর এটাও বললেন তিনি ওর শর্তে রাজি। হিয়া আর হেনা তো পারে না নেচে কুদে বাড়িঘর মাথায় উঠিয়ে ফেলে। হিয়া খুশি মনে হেমন্তর সাথে চলে গেল ভার্সিটিতে। চলবে।